ওকে, দেখো রেকর্ডিং আবার স্টার্ট হয়েছে। তো জানতে চাচ্ছিলা যে যে এটা কিভাবে আসে, এই চার্টটা বোঝাই দিতে, তাই তো? এই চার্টে দেখো কি কি আছে। এটা ফ্লেক্সারাল মেম্বারের জন্য, মেম্বার সাবজেক্টেড টু ফ্লেক্সার, দেখছো? তো ফ্লেক্সারাল মেম্বারের জন্য যেটা হয়েছে, এখানে ক্রাইটেরিয়া দেয়া আছে। প্রথমত আমি দেখাটি আগে, আমি এখান থেকে শুরু থেকে দেখাই। প্রথমত দেখো, উইথ টু থিকনেস রেশিও, H/T/W। এই রেশিও, দুইটা রেশিও দেওয়া আছে, ল্যামডা পি আর একটা হচ্ছে ল্যামডা আর। ল্যামডা পি হচ্ছে আমার কম্প্যাক্টের রেশিও, আর ল্যামডা আর হচ্ছে নন কম্প্যাক্ট রেশিও। তাহলে তোমার H/T/W যদি শেপটা আসলে এরকম হয়, ধরো এরকম, এই লাইন, এটা হচ্ছে কম্প্যাক্ট, এটা হচ্ছে নন কম্প্যাক্ট, হচ্ছে স্লেন্ডার। বুঝছো? তো কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট, স্লেন্ডার, এটা হচ্ছে নন কম্প্যাক্ট, এটা হচ্ছে ল্যামডা পি, এটা হচ্ছে ল্যামডা আর। যদি নন কম্প্যাক্ট শুরু হচ্ছে এখান থেকে, তাহলে এই পার্টটুকু হচ্ছে তোমার নন কম্প্যাক্ট, হলুদটা হচ্ছে নন কম্প্যাক্ট, আর রেডটা হচ্ছে ধরো কম্প্যাক্ট, ঠিক আছে? দ্যাট মিনস, আর এই বরাবর কি, এই বরাবর যাচ্ছে হচ্ছে তোমার H/T/W রেশিও। তাহলে যদি তোমার H/T/W রেশিও ল্যামডা পি এর থেকে কম হয়, তাহলে তুমি হচ্ছে যে এই পার্টে থাকবা। এই পার্টে আমি আরেকটা কালার দিয়ে দেখাই, এই পার্টটা ধরো তোমার দিলাম হচ্ছে সবুজ। তাহলে এই যে সবুজ, দ্যাট মিনস ল্যামডা পি এর কম যদি হয়, তুমি গ্রিন সেকশনটাতে থাকবা। এই গ্রিন সেকশনটাতে H/T/W যদি ল্যামডা পি এর কম আসে, তাহলে তুমি গ্রিন সেকশনে, গ্রিন সেকশন হচ্ছে তোমার কম্প্যাক্টের জন্য, তখন তোমার সেকশনটা হবে কম্প্যাক্ট সেকশন। আর যদি তুমি ল্যামডা পি এর থেকে বড় হয় তোমার H/T/W, যদি এখানে পড়ে H/T/W, তাহলে তোমার হচ্ছে হলুদ লাইনে থাকবে। এই হলুদ লাইনের ভিতরে তাহলে থাকলে কি হবে, তুমি থাকবে হচ্ছে কম্প্যাক্ট, কিন্তু এখন স্ল্যান্ডার হও নাই। বাট যদি তোমার এটা ল্যামডা আর এর থেকে বড় হয়ে যায়, তাহলে তুমি হবা স্ল্যান্ডার, ঠিক আছে? তাহলে তোমার সেকশন হচ্ছে স্ল্যান্ডার সেকশন। এই তিনটা আলাদা সিচুয়েশনের জন্য তিনটা আলাদা ডিজাইন আছে। তো এই জন্য এটা আগে বের করে নিতে হয় যে হচ্ছে কোন ক্রাইটেরিয়াতে আমি পড়তেছি, আমি এই কম্প্যাক্ট, আমি কি নন কম্প্যাক্ট, নাকি আমি স্ল্যান্ডার, কোনটা। তো আসো এখানে কি বলছে, নন কম নন কম্প্যাক্টের জন্য বলছে 3.76 রুট ওভার E/F হয়। যদি আমার 3.76 এর থেকে বেশি আসে, আর 5.7 রুট ওভার E/F হয় কম আসে, মানে এর মাঝামাঝি থাকে, তাহলে আমি নন কম্প্যাক্ট। আর যদি 3.76 রুট ওভার E/F হয়, এই ভ্যালুটার কম যদি হয় আমার H/T/W, তাহলে আমি কম্প্যাক্ট। যদি কম্প্যাক্ট হয়, তাহলে আমার এই বেন বাকলিং এর যে টেস্ট, আমি পরের পার্টটা যে আমি চেক দিতে যাচ্ছি, এই চেকটা আমার দেওয়াই লাগবে না। আর যদি নন কম্প্যাক্ট হয়, তাহলে আমি F5 এর যে ক্রাইটেরিয়া ছিল ওইটা ইউজ করতে পারবো। ওরা বলছে, কোডে বলছে যে তুমি, যদি তোমার নন কম্প্যাক্ট হয়, ইফ দ্য ওয়েভ ইজ নন কম্প্যাক্ট, তাও তুমি হচ্ছে AISC F5 এর সেকশনটা থেকে তুমি ম্যাথটা কমপ্লিট করতে পারবা, ডিজাইনটা করতে পারবা। F5টা কি, F5 হচ্ছে স্ল্যান্ডার ওয়েভের জন্য। যেহেতু আমি যত স্ল্যান্ডার হবো, ক্যাপাসিটি যত কমতে থাকবে, স্টিল আমি যদি কম ক্যাপাসিটি মানে ধরে ডিজাইন করি, তাহলে কিন্তু অলরেডি কমের জন্য ডিজাইন করলে কিন্তু আমি কনজারভেটিভ থাকবো, তার মানে আমার ক্যাপাসিটি বেশি আসবে। তো ওরা এটাই বলছে, যদি তুমি নন কম্প্যাক্ট হও, তাও তুমি স্ল্যান্ডারের জন্য ডিজাইন করতে পারবা, তাহলে তুমি কনজারভেটিভ থাকবা। তো তোমাদের ল্যাব রিপোর্টে যদি কারো কখনো এটা স্ল্যান্ডার না হয়ে অন্য কিছু আসে, মানে নন কম্প্যাক্ট আসে, তোমরা ওটা লিখে দিবা যে আমি কনজারভেটিভ সাইড থেকে ডিজাইনটা করতেছি। আর এটা যদি 5.7 এর চেয়ে বেশি হয়, তাহলে তো আমি বললাম এটা স্ল্যান্ডার সেকশন হবে। তো স্ল্যান্ডার সেকশন হইলে তুমি AISC F5 এর ক্রাইটেরিয়াটা ইউজ করতে পারো। এই বুঝছি এটা। জি স্যার। ওকে, ডান। তাহলে আমাদের কি আসছিল, আমাদের আসছিল H/T/W এর ভ্যালু 198.4, আর আমার 5.7 রুট ওভার E/F হয়, মানে স্ল্যান্ডারনেস রেশিওটা হচ্ছে 161.8। তাহলে এটা কম আছে, তার মানে কি, আমার এটা কোথায় আছে, স্ল্যান্ডারের বাইরে, যে লাল সেকশনটাতে আমি ছবিটা দেখছি, রেড পোর্শনটাতে হচ্ছে আছে, ঠিক আছে, আমাদের এই ইয়াটা H/T/W। তাহলে তো বুঝছি, তাহলে আমার কি, তাহলে এটা স্ল্যান্ডার সেকশন হয়েছে, তাহলে আমি AISC F5 এর যে ক্রাইটেরিয়া গুলো ছিল ওটা ইউজ করতে পারবো। এখন আসলে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে কি বলছে, আমাদের এখন ফ্লেঞ্জের সাইজ বের করতে হবে। আমরা তো এখন কোন পর্যন্ত গেছি, আমি একটা ছবি এঁকে দেখাইছিলাম, দেখো তো। আমরা শুধু ওয়েবটা পারছি, আমরা ফ্লেঞ্জ এখনো পারি নাই। আমরা হচ্ছে যে ওয়েবের TW পাইছি, আর হচ্ছে শুধু H পাইছি। এখন আমাদের BF বের করা বাকি, আর T অফ ফ্লেঞ্জ বের করা বাকি, ঠিক আছে?
তো এটা বের করবো কিভাবে, যেখানে এটা এআই এসে কিছু বলা নাই, মানে ওইভাবে তোমার গাইডলাইন বলা না যে এটাই করতে হবে। সো এটা আমাদের দুইটা, ওই একটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বেস, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স না, বিএসসি ইঞ্জিনিয়ার মাত্র। তো আমরা কি করবো, আমরা ম্যাথমেটিক্স এর দিকে যাবো। তো আসো আমরা ম্যাথমেটিক্স করার চেষ্টা করি, মানে মেকানিক্স এর দিকে, পিওর মেকানিক্স। মেকানিক্সে কোনো ভুল নাই, তুমি যদি মেকানিক্স এর দিকে থাকো তাহলে তুমি হচ্ছে সেফ থাকবে। তাহলে প্রথমে এস্টিমেট দ্য ফ্রেঞ্চ সাইজ, ফ্রেঞ্চ সাইজটা এস্টিমেট করতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে এটা, ফ্রেঞ্চ সাইজ এস্টিমেট করতে হবে। তাহলে আসো কি বলছে, দ্য রিকোয়ার্ড ফ্লেঞ্জ এরিয়া ক্যান বি এস্টিমেটেড ফ্রম এ সিম্পল ফর্মুলা ডিরাইভ অ্যাজ ফলোস। তাহলে আমরা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করতেছি। এখন ফ্লেঞ্জটা আমার প্রথমে দেখতে হবে পুরা সেকশনটার এক্স অক্ষ বরাবর ইয়া কত, মোমেন্ট অফ ইনার্শিয়া কত। মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করে, সুন্দর করে রাখি। এই তোমাদের টাইম আছে না আজকে? হ্যালো, কারো কোনো কাজ আছে আজকে পরে? একটু একটু দেরি হবে কিন্তু। তাহলে কয়টা বাজবে? এটা তো তোমার এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে তোমার 12:30। 12:30। দেড়টা। দেড়টার বেশি তো নেওয়া যাবে না, কারণ হচ্ছে নামাজ আছে। যদি নামাজ পড়তে যাও, তাহলে নামাজে ব্রেক দিলাম, পরে ধরো যে আবার 2টা পর্যন্ত স্টার্ট করলাম। ঠিক আছে? তো আজকে চাচ্ছি এটা কমপ্লিট করে দিতে হবে। রেকর্ড থাকবে, তোমরা চাইলে বাসায় যাই আবার দেখতে পারবা। তো ওটা সমস্যা হবে না। যেহেতু আমাদের 2টা ক্লাস মিস গেছে, তো আমরা পরে এটা কোপ আপ করতে পারবো না। আর এই টপিকটা অনেক বেশি, মানে এটা তো দেখতেই আসো, এটা হচ্ছে অনেক বেশি তোমার ইনভলভ, মানে অনেক কিছু আছে এটার ভিতরে। সো ডিজাইনটা ভালো মতো দেখতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আসো আমরা চেষ্টা করি তাড়াতাড়ি করা, যদি না হয় তাহলে হচ্ছে ওই কেসে ক্লাসটা লেন্দি হবে। তো আসো কি হচ্ছে দেখি, এই বারবার এমন হবে না। আচ্ছা আসো, তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করে, তোমরা হচ্ছে সলিড মেকানিক্সে পড়ে আসছো, অ্যানালিটিক মেকানিক্সে পড়ানোর কথা। ধরো এটা তোমার আই সেকশন, ঠিক আছে? তো আই সেকশন এটা আমি হচ্ছে এক্স অক্ষ সাপেক্ষে বের করতে চাই, এই সাপেক্ষে বের করতে চাই আই এক্স, এটা তোমার সেন্ট্রোডাল এক্সিস। তো এটা যদি করতে যাই তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে আমার এইচ, এটা তো ফ্লেঞ্জ, এটা হচ্ছে তাহলে আমার এরিয়া অফ ফ্লেঞ্জ। ঠিক আছে? এটা বুঝতে পারি তো। আর এটা হচ্ছে টি ডাব্লিউ। তো আসলে এখন তাহলে আই এক্স, এটা কি ওয়েবের আই আর হচ্ছে ফ্লেঞ্জের আই যোগ করলে আমি তুমি আই এক্স টা পাবা। এটা কি আই ওয়েব প্লাস হচ্ছে কি আই ফ্লেঞ্জ। তাহলে ওয়েবেরটা কত হবে বলো তো? ওয়েব তো হচ্ছে এই যে এটা লালটা, বি এইচ কিউব বাই 12। যে কোনো রেক্টেঙ্গেলের আই এর ভ্যালু হচ্ছে বি এইচ কিউব বাই 12। আমি তোমাদের এখানে রাখি, যে কোনো রেক্টেঙ্গেলের যদি তুমি এটা হয় এই অক্ষ বরাবর তুমি বের করতে যাও, তাহলে আই এক্স হবে কত, এটা যদি হয় বি, এটা যদি হয় তোমার এইচ, তাহলে ফর্মুলা তো জানি তাই না, বি এস কিউব বাই 12, এটা আমরা সবাই জানি। তো এই ফর্মুলাটা আমি ইউজ করতে যাচ্ছি। তাহলে ওয়েবের জন্য বি এস কিউব বাই 12 যদি এই সেকশন এই লাইন বরাবর হয়, তাহলে এই এক্স বরাবর যেটা আছে এটা হচ্ছে বি হবে। তাহলে এক্স বরাবর কি আছে, টি ডাব্লিউ। তাহলে 1/12 টি ডাব্লিউ ইন্টু এইচ কিউব, এইচ হচ্ছে যেটা হাইটটা, তাহলে 1/12 টি ডাব্লিউ ইন্টু এইচ কিউব। এটা হচ্ছে আমার কি ওয়েবের জন্য, ওয়েবের পার্টটা আমি পাইছি। আর ফ্লেঞ্জের জন্য, দেখো ফ্লেঞ্জের জন্য 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ফ্লেঞ্জের নিজের অক্ষের সাপেক্ষে, এই যে এটা। ফ্লেঞ্জের আই বের করতে গেলে তোমার এটা আসলে হইতো কি, বি এস কিউব বাই 12, বি কত বি এফ, এইচ কত টি অফ ফ্লেঞ্জ হোল কিউব বাই 12। এটা হইতো প্লাস কি হইতো, ফ্লেঞ্জের এরিয়া ইন্টু তুমি কি সেন্ট্রোডাল এক্সিসে ট্রান্সফার করতেছো, মানে এক্সিস শিফট করতেছো। তাহলে এফ ইন্টু এইচ বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে? এটা এইচ বাই 2 আসলে না, এইচ প্লাস টি এফ বাই 2 হইতো, বুঝছো? বাট যেহেতু টি এফটা অনেক ছোট আমি ধরে নিছি, ফ্লেঞ্জের থিকনেস আমার এইচ এর তুলনায় অনেক কম, তাহলে টি এফ অনেক কম। তো টি এফ যদি কম হয়, এখানে কি হবে বলতো? টি এফ যদি কম হয় তাহলে কম যেটা, এটাতে তুমি আবার কিউব করতেছো, তাহলে এটা অনেক কম হয়ে যাবে না এই পার্টটা? তাহলে এই পার্টটা তোমার টেন্স টু জিরোর কাছাকাছি হবে, মানে ইয়ার তুলনায় এই পার্টের তুলনায় অনেক ছোট হবে। তাহলে এই পার্টটা রাখা যে কথা, না রাখা একই কথা। তাহলে আমার
শুধুমাত্র থাকতেছে এফ ইন্টু এইচ বাই টু হোল স্কোয়ার। বুঝছি? এটা হচ্ছে আমার কি ফ্লেঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে ফ্লেঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া 2 × AF y স্কোয়ার। তাহলে আমি শুধু AF y স্কোয়ার জানতাম। 2 কেন হইলো? 2 হইলো কারণ এই যে নিচেও একটা আছে ফ্লেঞ্জ। তাহলে দুইটা ফ্লেঞ্জ এইচ বাই টু ধরে আছে। তাহলে 2 × AF × এইচ বাই টু হোল স্কোয়ার। বুঝছি? এটা ওয়াইটা হচ্ছে এইচ বাই। তাহলে আমরা এটা বুঝলাম যে ফ্লেঞ্জের মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করে। এফ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়ান ফ্লেঞ্জ, আর ওয়াই কি ডিস্টেন্স ফ্রম নিউট্রাল এক্সিস টু সেন্ট্রয়েড অফ দ্য ফ্লেঞ্জ। তাহলে ফ্লেঞ্জের সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স চাইছিল, বাট আমরা একটু সিম্পলিফাই করে ফেলছি। কি করছি? এটা হওয়ার কথা ছিল তোমার এটা এরকম, এইচ বাই টু প্লাস টি এফ বাই টু। ঠিক আছে, যেহেতু টি এফ ছোট তাহলে এটা আমরা বাদ দিয়ে ফেলছি, আমরা শুধু এইচ বাই টু নিচ্ছি। ওকে, ডান। এখন আসো কি বলছে, এই যে আমি যে কথা বলছি এটাই বলছি এখানে, contribution of the moment of inertia of each flange about its own central axis was neglected. দেখছো? কারণ কি? কারণ হচ্ছে এই ফ্লেঞ্জের উইডথটা অনেক কম ধরে নিছে, সরি ফ্লেঞ্জের থিকনেসটা, এই জন্য। এখন আসো তাহলে কি, এখন আমার আরেকটা কাজ করতে হবে, সেকশন মডুলাস বের করতে হবে। সেকশন মডুলাস কি জিনিস তোমরা পড়ে আসছো না? ওই যে মোমেন্ট বের করার সময় সিগমা ইকুয়াল টু এম সি ওভার আই, পরে এম আই বাই সি, পরে এম বাই এস, এগুলো মনে নাই? সলিড মেকানিক্স যে পড়ে আসছো, আই বাই সি সমান হচ্ছে তোমার সেকশন মডুলাস, এস বলে এটাকে। মোমেন্ট অফ ইনার্শিয়াকে সি দিয়ে ভাগ করতে হয়। তাহলে সিটা কি? সি হচ্ছে তোমার এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স সেন্ট্রয়েড থেকে। তাহলে আসো, তাহলে এস এক্স বের করতে যাচ্ছে। তাহলে এস এক্স যদি বের করতে চাই, এই ছবিটাতে খেয়াল করো, ছবি আছে না, এই যে এস এক্স তোমার সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডের লাইন এটা। এই সাউন্ড কি করো, দেখো তোমার সেন্ট্রয়েডের লাইন হচ্ছে এটা, আর এক্সট্রিম ফাইবার বোথ টেনশন এন্ড কম্প্রেশন দুইটাই। আমি কম্প্রেশন ফাইবার যদি নেই এবার এই বরাবর, কারণ যদি এইভাবে বেন্ড করে উপরে হবে কম্প্রেশন, নিচে হবে টেনশন। ঠিক আছে? মানে কম্প্রেশন ফাইবার পর্যন্ত ডিস্টেন্স স্মল সি যদি আমি নেই, এটা এটা ইকুয়াল টু কত হবে? এস বাই টু হবে। ঠিক আছে? আর যেহেতু আমার সেকশনটা ডাবলি সিমেট্রিক, তাহলে কিন্তু এখানেও সি ইকুয়াল টু এস বাই টু হবে, নিচের পার্টটা। তো খেয়াল করছো? কারণ এটাও সিমেট্রিক, তাহলে উপরে যা নিচেও তাই। আচ্ছা, সি এর ভ্যালু আমি এস বাই টু নিলাম। নিয়ে হলে কি করতে হবে? আই বাই সি, আই কে সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি এস পাবো। তাহলে আই এক্স এর ভ্যালু যেটা ছিল উপরে, এটাকে সি দিয়ে ভাগ করছি, সি এর ভ্যালু এস বাই টু নিছি, নিয়ে ভাগ করলে পরে আমি এই ইকুয়েশনটা পাই। ঠিক আছে? এটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে, ওই যে ওইটাকে এইচ বাই টু দিয়ে যা ভাগ করে দিচ্ছি আগে সময়। তাহলে টি ডাব্লিউ এইচ স্কোয়ার বাই সিক্স প্লাস এফ ইন্টু এইচ, এটা হচ্ছে সেকশন মডুলাস। এখন খেয়াল করো, এরপরে আমি কিন্তু ইম্পর্টেন্ট ইয়াতে যাচ্ছি, ইকুয়েশন, যে ইকুয়েশন আমরা ইউজ করবো সেটা দেখো কি বলছে। যদি কম্প্রেশন ফ্লেঞ্জ বাকলিং ডিজাইনটাকে কন্ট্রোল করে, তাহলে আমরা এআইএসসি F57 ইকুয়েশনটা ইউজ করব। ওই ইকুয়েশনে বলা আছে মোমেন্ট ক্যাপাসিটি ইকুয়াল টু এত। এখন এটা কেমনে আসলো? মোমেন্ট ক্যাপাসিটি ইকুয়াল টু আরপিজি, এটা হচ্ছে মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর আরপিজি। আর এফসিআর হচ্ছে তোমার ক্রিটিক্যাল স্ট্রেস, আর এসসি হচ্ছে যেটা বের করলাম সেকশন মডুলাস। এই ফর্মুলা কেমনে আসছে এটার প্রুফটা আমি এই যে বলছি এই ক্লাসের সেকেন্ড পার্টে দেখাবো। সো প্রুফটা তুমি একটু পরে দেখবা। আপাতত দেখো এটার মধ্যে কি আছে, এম ইকুয়াল টু আরপিজি এফসিআর আর এসসি। এফসিআর মাল্টিপ্লাইড বাই এসসি মানে কত বলো তো? এফসিআর কি স্ট্রেস না, ক্রিটিক্যাল স্ট্রেস, মাল্টিপ্লাইড বাই এসসি। ইউনিট গুলা দেখো তো, তাহলে বুঝতে পারবো কোনটা কি জিনিস। এফসিআর এর ইউনিট কত? কিপ পার ইঞ্চি স্কোয়ার। আর এসসি এর ইউনিট কত? ইঞ্চি কিউব, তাই তো? তাহলে ইঞ্চি স্কোয়ার কি ইঞ্চি কিউবে কাটলে কত? শুধু ইঞ্চি আছে, তাহলে এটার ইউনিট কত? কিপ ইঞ্চি। কিপ ইঞ্চি কিসের একক মনে আছে? কিপ ইঞ্চি হচ্ছে মোমেন্টের একক, তাই না? মোমেন্টের একক যদি হয় তাহলে তোমার নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি ফর্মুলা তুমি এটা, এটাকে তুমি আরপিজি তে কমাই নিছো। তো কমাই নিলে তুমি এসসি এর ভ্যালু পাচ্ছ হচ্ছে এস এক্স কম্প্রেশনে মোমেন্ট রিকোয়ার ডিভাইডেড বাই আরপি ইন্টু এফসিআর। এখন যদি আমরা কোনো রিডাকশন না নিই, ধরি যে রিডাকশন জিরো, তাহলে আরপির ভ্যালু হচ্ছে ওয়ান,
আর এফ সি আর যদি ইল স্ট্রেস ধরি তাহলে হচ্ছে এফ সি আর কে এফ ওয়াই লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটা যেহেতু আমার এফ সি, তাহলে এফ সির একটা ফর্মুলা আমি প্রুভ করে আসছি একটু আগে, এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমি ইকুয়েশন থেকে পাইছি এই পার্টটা। এই পার্টটা এখানে আনলে, এই দুইটা পার্ট যদি আমি ইকুয়েট করি, তাহলে আমি এ এফ এর ভ্যালু পাচ্ছি এটা, জি ডাব্লিউ এ স্কোয়ার বাই সিক্স প্লাস এ এফ এইচ। তাহলে এ বের করলে পাবো হচ্ছে মোমেন্ট বাই এইচ এত, ইন্টু টি ডাব্লিউ বাই সিক্স ইন্টু এইচ। বুঝছি এটা হচ্ছে কি। তাহলে মেকানিক্স থেকে আমি পাইলাম হচ্ছে ফ্লেঞ্জের এরিয়া কত হবে। তাহলে ফ্লেঞ্জের এরিয়া এটা হওয়া উচিত। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি একটা লাইন বলে গেছি বাট তোমাদেরকে, এই যে দেখো, তোমরা আমাকে আটকাও নাই, এই লাইনটা দেখো, এই লাইনে কোনো দেখেন, ইফ উই অ্যাজিউম দ্যাট compression flange buckling will control the design, দেখছো এটা কেন, কম্প্রেশন ফ্লেঞ্জ বাকলিং আমার ডিজাইনটা কেন কন্ট্রোল করবে, এটা তুমি এআইএস এর ইকুয়েশন গুলো দেখলে বুঝতে পারবা। দেখো, একটা হচ্ছে ফ্লেঞ্জ লোকাল বাকলিং, আমি বলছি এটা কন্ট্রোল করবে, বাট আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে তোমার, আচ্ছা এখানে নাই, আরেকটা একটু পরে দেখতে পারবা, এখানে দেখো, এই যে দেখো, আর যে টেনশন ফ্লেঞ্জ ইল্ডিং দেখছো। তো এটা কন্ট্রোল কেন করবে না, এটা কন্ট্রোল করবে না কারণ হচ্ছে এখানে বলা আছে এস এক্স টেনশনটা যদি কম্প্রেশনের এস এর চেয়ে বেশি হয় অথবা সমান হয়, তখন তুমি হচ্ছে টেনশন ফ্লেঞ্জ ইল্ডিংটা অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে। তো আমার ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে যেহেতু আমার সেকশনটা কি ডাবলি সিমেট্রি, যেটা একটু ডাবলি সিমেট্রি বুঝাইছি তোমাদেরকে, তার মানে এইটা আর এই পার্টটা সেম, তাহলে এস এক্স কম্প্রেশন আর এস এক্স টেনশন এটা সমান, দেখছো। তো সমান হওয়াতে কি হয়েছে, আমি কিন্তু এই এই ক্রাইটেরিয়াতে চলে গেছি। এই ক্রাইটেরিয়াতে কি বলতেছে আমাকে, আমাকে বলতেছে ফ্লেঞ্জ ইল্ডিং ডাজ নট অ্যাপ্লাই। তাহলে এটা যদি অ্যাপ্লাই না হয় তাহলে কোনটা অ্যাপ্লাই হবে, কম্প্রেশন ফ্লেঞ্জ ইল্ডিং অ্যাপ্লাই হবে, বুঝছো। তাহলে ফ্লেঞ্জটা আমরা কম্প্রেশন ইল্ডিং এর জন্যই ডিজাইন করি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার স্ট্রাকচারের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো আসো, তাহলে ফ্লেঞ্জের এরিয়ার ইকুয়েশন আমি পাইছি। তো এই ইকুয়েশনটা আমি আরপিজির ভ্যালু ওয়ান, এখানে দেখো, আরপিজির ভ্যালু আমি ওয়ান ধরছি, মানে কোনো রিডাকশন আমি নেই নাই, তাহলে আমি কনজারভেটিভ সাইডে থাকবো। আর এফ সি আর এফ ওয়াই ধরে নিয়েছি, তাহলে রিকোয়ার্ড এরিয়া অফ ফ্লেঞ্জ কত, এম বাই এইচ মাইনাস এ ডাব্লিউ বাই সিক্স, এটা হচ্ছে ফ্লেঞ্জের রিকোয়ার্ড এরিয়া। এখন খেয়াল করো তোমাদের, এই জিনিসটা আমি একটু বুঝাই। এ ডাব্লিউ বাই সিক্সটা যে আসলো, এটা কোথেকে আসলে আসছে, মানে এটা কোথেকে আসছে তো বুঝছি, আমরা আমরা আই এর ভ্যালু বের করছি, পরে হচ্ছে সি দিয়ে ভাগ করছি, ওখান থেকে আসছে। বাট হচ্ছে এটা আসলে কি বোঝায়, এটা কি বোঝায় আমি একটু বুঝাই তোমাদেরকে। ধরো তোমার সেকশনটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা সেকশন, আর তোমার মোমেন্টটা আসতেছে এইভাবে, ধরো যে এই ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটা তোমার সেন্ট্রাল এক্সিস। তাই যদি হয়, আর ওয়েভের জন্য তুমি যদি ক্যাপাসিটি নিতে যাও, তখন যেটা হয় ওয়েভটা তো মোমেন্ট দিবে, তো ওই মোমেন্টের আমি যদি ইকুইভ্যালেন্ট সেকশন তৈরি করি, তাহলে আমি ইকুইভ্যালেন্ট সেকশনে পাবো হচ্ছে যেরকম ফ্লেঞ্জের ইকুইভ্যালেন্ট সেকশন, মানে আমি ওয়েভের ক্যাপাসিটিটাও ফ্লেঞ্জের মধ্যে ধরে ফেলতেছি, ফ্লেঞ্জের ইকুয়েশনের ভিতরে। তাহলে এখানে তো একটা ফ্লেঞ্জ অলরেডি আছে, তাই না, ফ্লেঞ্জের পার্টটা আছে, বাট আমি শুধু ওয়েভের পার্টটাকে ফ্লেঞ্জের পার্টে কনভার্ট করে দিচ্ছি, মোমেন্ট টার্ম বের করবো এটা দিয়ে। তাহলে ওই ক্যাপাসিটি যদি ধরি, তাহলে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ওয়েভ সেকশন, মানে ওয়েভের ইকুইভ্যালেন্ট ফ্লেঞ্জ, বুঝছো। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্লেঞ্জ এরিয়া টু রিপ্লেস ওয়েভ। ওয়েভকে রিপ্লেস করে তুমি যদি মোমেন্ট ক্যাপাসিটি বের করতে যাও, তাহলে ওয়েভের ক্যাপাসিটি তোমার ফ্লেঞ্জের এরিয়া দিয়ে ট্রান্সফার করে ফেলতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ফ্লেঞ্জ এরিয়া টু রিপ্লেস ওয়েভ। এটা তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে তোমার এ এফ প্রাইম যদি বলি, তাহলে এ এফ প্রাইম হবে এ ডাব্লিউ বাই সিক্স, ঠিক আছে। এটাই তোমার এখানে আসছে।
ফ্লেঞ্জ বের করার জন্য আমরা ক্যাপাসিটি থেকে টোটাল যেটা পাইছি এখান থেকে আমরা কিন্তু ওয়েভের পার্টটা বাদ দিয়ে ফেলতে দেখছো, কারণ যেহেতু আমি ফ্লেঞ্জের জন্য বের করতে যাই, যেহেতু আমি ফ্লেঞ্জের জন্য এরিয়া বের করবো, তাহলে আমি যে ওয়েভের যে পার্টটা ধরা আছে মোমেন্ট ক্যাপাসিটিতে ওইটা আমি বাদ দিয়ে ফেলতেছি। এটা কি? এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ফ্লেঞ্জ এরিয়া টু রিপ্লেস ওয়েভ, দেখছো? তাহলে EW/6টা কেন আসছে এখানে? কারণ ওয়েভের যে পার্টটা আমার মোমেন্ট ক্যাপাসিটিতে ঢুকে গেছিল ওইটাকে আমি বাদ দিয়ে ফেলতেছি, ঠিক আছে? তাহলে শুধু ফ্লেঞ্জেরটা পাওয়া যাবে, তাহলে শুধু ফ্লেঞ্জের ইয়াটা পার্টটা আমি পাবো। তাহলে ওকে, ডান। আসো, তাহলে এমএনটা কেমনে বের করবো? এমএনটা বের করবো টোটাল যে মোমেন্ট আমার রিকোয়ার, ওই রিকোয়ার মোমেন্টকে 5b দিয়ে ভাগ করতে হবে। 5 এর ভ্যালু এখন কত বলো? বেন্ডিং এর জন্য 5 হচ্ছে 0.9, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা। তো আমরা যদি এরর এর ডিজাইন করবো তাহলে আমরা এটাই এ দিয়ে আমাদের লাগবে। আর এ ডাব্লিউ কি? ওয়েভের এরিয়া। তো আসো, তাহলে আমি এক্সাম্পলে যাই, আসো। এগুলো বুঝে ফেলছি। তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমার আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে প্রথমে, কারণ যেহেতু মোমেন্ট চাইছে আমার এখানে, এই ফর্মুলাতে মোমেন্টের একটা ভ্যালু আছে। এখানে দেখো এমএন, তাহলে এটা বের করতে হবে। তো এটা যদি বের করতে যাই তখন কি করতে হবে? যে এমএন ইকুয়াল টু, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো। এইটার ক্ষেত্রে দেখো এটার জন্য মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে? তোমরা আসো তো নাকি? জি স্যার, আসি। এই, হ্যাঁ, ক্লাসে আসো থাকো এরকম, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে ইউডিএল ডাব্লিউ যদি হয় আর এটা যদি এল হয়, তাহলে এটার মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট কত হয় বলো তো? ইউডিএল এর ডাব্লিউ এল ম্যাক্সিমাম স্কয়ার বাই 8। ডাব্লিউ এল স্কয়ার বাই 8, গুড। তাহলে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 হচ্ছে আমার এই মোমেন্ট। আর যদি এরকম হয় পি, এটা এল, তাহলে কত হবে? PL/4, তাই না? এটার জি ম্যাক্সিমাম স্যার। মোমেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড লোডের জন্য PL/4, ঠিক আছে? ওকে, তাহলে আমি দুইটা মোমেন্ট পাইছি। তাহলে আমার টোটাল যদি এই দুটো সুপার ইম্পোজ করি, এটা প্লাস এটা, তাহলে টোটাল কত হবে? WL² প্লাস PL/4। এখানে এটাই করছে দেখো, তোমার এটা বের করছে, আলটিমেট। এটা বের করলো। হ্যাঁ, এটা কেমনে বের করলো বলো? এটা পাইছি হচ্ছে তোমার PD আর PL ছিল না, এটাকে 1.2 PD করছে প্লাস 1.6 PL করছে, 1.6। ঠিক আছে? এটা করে এটা পাইছে। আর এটা কেমনে পাইছে? এটা পাইছে W ইকুয়াল টু 1.2 W ডেড লোড প্লাস 1.6 WLL, ঠিক আছে? এটা করে এই W পাইছে 4.04, আর 1.2 করে পাইছে হচ্ছে এটা। তাহলে তুমি একটা কনসেন্ট্রেটেড লোড আছে তোমার কাছে আর একটা ইউডিএল আছে, তাহলে কত হবে? যে PL/4, দেখো এটা হচ্ছে পি 183 ইন্টু 60/4 প্লাস WL² বাই 8 করে পাইছে হচ্ছে এটা মোমেন্ট। তাহলে মোমেন্টের পার্টটা পাইছি আমি। তো এখন আসো কন্ডিশন ফ্রম ইকুয়েশন 10.5, ওই যে ইকুয়েশন আমি পাইছি এটা বইয়ের 10.5 আর কি, যে এই ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটা আমি ইউজ করবো এখন আমার পরের পার্টের জন্য। এই যে, তাহলে AF ইকুয়াল টু MN রিকোয়ার্ড বাই HFY AW/6। AW কত তো বুঝতে আছে, কারণ তোমার ক্রাইটেরিয়া ছিল এই যে এটা 5/16, এটা তোমরা বের করছো একটু আগে। এটা কত? 62, ঠিক আছে? তাহলে AW কত বলো? AW হচ্ছে তোমার 5/16 ইন্টু 62। তাহলে আমার এই পার্টটা আমি কমপ্লিট। AW/6 তো 6 দিয়ে ভাগ করছে, ওকে, ডান। এখন আসো এই পার্টটাতে, এটা 5B। এই খেয়াল করো বইয়ে কিন্তু অনেক প্রিন্টিং মিস্টেক আছে, যেখানে ফাইটা কিন্তু আসে নাই। ওই প্রিন্টিং মিস্টেকের জন্য তোমার ইয়াটাও ভুল হয়ে গেছে। তোমার ওই যে কি বলে, ম্যানুয়াল, তোমার ম্যানুয়ালে সেগুয়ের বই থেকে কপি করছে, বাট সেগুয়ের বইতে প্রিন্টিং মিস্টেক ছিল, ওইটাই কপি করা হয়েছে, বাট কোডে ঠিক ছিল। তো আমি কোড থেকে পড়াবো, অ্যাকুরেটলি পড়তে পারবা। দেখো, তাহলে MU/5 H/FY মাইনাস AW/6, দেন হচ্ছে তাহলে MU কত? 4614 ইন্টু 12, 12 দিয়ে গুণ করছি কেন? ইঞ্চি, কিপ ইঞ্চিতে নিয়েছি, কিপ ফিট ছিল। এটাকে 5B মানে এটার ভ্যালু 0.9, এটাতে ভাগ করছি। এইচ এর ভ্যালু 62 তুমি জানো, আর FO এর ভ্যালু কত? 36। এটা করে পাইছি হচ্ছে 24.33 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে?
এখন এটা কি আসলে, এটা হচ্ছে তোমার ফ্লেঞ্জের বিএফ মাল্টিপ্লাইড বাই টিএফ, তাই তো? ফ্লেঞ্জের এরিয়া যেটা, যে বিএফ, একটা বার যদি হয় বিএফ, এটা হচ্ছে টিএফ। তাহলে এটার এরিয়াটা পাইছি আমরা কত? এটার এরিয়াটা পাইছি আমরা 24.33। তাহলে তাহলে আমি দেখো, তাহলে আমি টিএফ তো জানি, টিএফ 1.5 আমি প্রথমে এজিম করে নিছিলাম না? তাহলে টিএফ 1.5 আমার জন্য থাকবে, তাহলে 1.5 যেটাকে ভাগ করো, তাহলে বিএফ ইকুয়াল টু এ বাই টিএফ। তাহলে ভাগ করো, ভাগ করে পাইছে হচ্ছে তুমি 16.2 ইঞ্চি। এখন আমাকে বলো দুই রাউন্ডিং ইঞ্চি কেমন রাউন্ডিং। করবো? 2 ইঞ্চিতে রাউন্ডিং করতে হবে না? 18 স্যার। আপার 2 ইঞ্চিতে রাউন্ডিং করতে হবে, গুড। তাহলে আপার 2 ইঞ্চিতে রাউন্ডিং করলে হবে হচ্ছে 18 ইঞ্চি। আর এটা কি 1.5 ইঞ্চি ছিল, আমি 1.5 ইঞ্চি আগে ধরে নিয়েছিলাম এটা। তো আমার ফ্লেঞ্জ প্লেটটাও আমি বুঝছি, তাহলে ফ্লেঞ্জ প্লেটটা কেমন হবে? এরকম একটা প্লেট নিব ফ্লেঞ্জের জন্য, এটা থিকনেসটা হবে কত? 1.5। আর যেটা উইথটা হবে কত? 18 ইঞ্চি। 18। বুঝছি? হ্যাঁ, সরি এটা না, এটা হচ্ছে এটা, বিএফ। বুঝছি? ডান। তাহলে আমার কিন্তু প্রপোর্শনিং কমপ্লিট। এখন আসলে আমরা গার্ডারের ওয়েটটা বের করি। এই যে আমি যে গার্ডারটা ডিজাইন করলাম, এই গার্ডারের ওয়েটটা আসলে কত? কারণ আলটিমেটলি আমি কিন্তু মোমেন্টটা যে বের করছি এখানে দেখো, এই মোমেন্টের মধ্যে কিন্তু গার্ডার সেলফ ওয়েট নট ইনক্লুডেড। ঠিক আছে, আমি লিখে দিই। ঠিক আছে, এখানে গার্ডারের সেলফ ওয়েট ইনক্লুডেড না, তার মানে যদি সেলফ ওয়েট ইনক্লুড করি তাহলে মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে। কতটুকু চেঞ্জ হবে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখো এরিয়া বের করছি, আগে টোটাল এরিয়াটা বের করবো। এবারও গেছে। তাহলে আমি যদি ইউনিট ওয়েট কে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? পার লিনিয়ার ফিটে তার যে ওয়েটটা এটা পাবো, তাই না? তাহলে ওয়েট পার লিনিয়ার ফিট, ঠিক আছে? এটা বুঝতেছি তো? তাহলে ওয়েট পার লিনিয়ার ফিট পাবো তখন কখন, যখন ইউনিট ওয়েটটাকে এরিয়া দিয়ে ভাগ করবো। তাহলে আমার টোটাল এরিয়াটা বের করতে হবে, যে ফ্লেঞ্জের এরিয়া প্লাস হচ্ছে তোমার ওয়েবের এরিয়া যোগ করতে হবে। তাহলে ওয়েবের এরিয়া কত? 62 হচ্ছে আমার এইচ, আর এটা হচ্ছে কি টিডাব্লিউ, এটা হচ্ছে এইচ। আর ফ্লেঞ্জের এরিয়া কত? ফ্লেঞ্জ দুইটা ফ্লেঞ্জ, 1.5 ইঞ্চি হচ্ছে আমার উইথ, থিকনেস, আর 18 ইঞ্চি হচ্ছে উইথ। এটা হচ্ছে বিএফ, এটা হচ্ছে টি এফ। তাহলে দুইটা ফ্লেঞ্জ দুই দিয়ে গুণ করছি, গুণ করে যোগ করলে পাইছি হচ্ছে 73.3। তাহলে ওয়েটটা কত হবে? এটা তো ইঞ্চি স্কোয়ার, তাই না? এটা ফিট স্কোয়ারে নাও। ফিট স্কোয়ারে কেমনে নিবা? 12 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 স্কোয়ার দিয়ে ভাগ করলে 144 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 144 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ইউনিট ওয়েট কত? স্টিলের ইউনিট ওয়েট 490 পিসিএম। এটা নোট করে রেখে কিন্তু সব দেওয়া নাই। এটা করলে আমি পাইছি 250 পাউন্ড পার ফিট। তাহলে নতুন বেন্ডিং মোমেন্ট কত হবে? অ্যাডজাস্টেড মোমেন্ট হচ্ছে 4749 কিপ। তাহলে এখন আসলে এখন আমার তাহলে প্রপোর্শনটা কেমন হবে দেখো। ওই ছবিটা এতক্ষণ যেটা বললাম ওই ছবিটাই, 5/16 62, 1.5 হচ্ছে ফ্লেঞ্জ, 18 বিএফ, আর এটা হচ্ছে সেন্টার থেকে মানে 1.5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই 2, আর এটা কত? এইচ ডিভাইডেড বাই 2, সেন্টার থেকে এই পর্যন্ত। সো এইচ ডিভাইডেড বাই 2 প্লাস টি এফ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বুঝছি? এডিশন গুলো বুঝতেছি? দেখো তো, তোমাদের প্রপোর্শনিং করার পরে এরকম একটা ছবি তোমাদের আঁকতে হবে। এরপরে আসো, তাহলে ফাইনাল মোমেন্ট ডায়াগ্রামটা কি আসে? ফাইনাল মোমেন্ট ডায়াগ্রামটা এরকম আসে, ওই যে আগেরটা ডেড লোড যা ছিল ওইটার সাথে তুমি আবার যোগ করছো তোমার ডেড লোড। ঠিক আছে, আগে ধরো তোমার ডাব্লিউ একটা ছিল প্লাস 1.2 ইন্টু ডাব্লিউ সেলফ ওয়েট। সেলফ ওয়েট কত ছিল বলো? 270 না কত ছিল দেখলাম? আসো, কত ছিল? 250, তাই তো?
250, তাহলে এটা কি হয়েছে? আগে যত ছিল ওইটার সাথে 1.2 ইন্টু 250 পাউন্ড। ঠিক আছে, এটা করলে তুমি টোটাল পাবা 4.34 কিপ পার ফিট। আর ডেড লোড তো চেঞ্জ হবে না, কারণ সেলফ ওয়েটটা যোগ করছি শুধু। দেন হচ্ছে এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা আঁকতে পারবা না? দেখো, এই বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা নিয়ে কারো তো কোনো প্রবলেম নেই, তাই না? না স্যার। ওকে, তাহলে এটা আঁকবা, বুঝছো? তার মানে তোমাদেরকে আমি যে রিপোর্ট ওয়ান এর জন্য যে অ্যাসাইনমেন্টটা দিবে, এখানে হচ্ছে রিপোর্ট ওয়ান শেষ। খেয়াল করো, রিপোর্ট ওয়ানে কি প্রথমে হচ্ছে প্রপোর্শনিং করবা। প্রপোর্শনিং করে তুমি যে এরিয়াটা পাইছো ওই এরিয়া থেকে তুমি ওয়েট বের করবা। ওয়েট বের করে নিউ মোমেন্ট ডায়াগ্রাম, শিয়ার ডায়াগ্রাম, আর হচ্ছে কি প্রপোর্শনিং এর ছবিটা, যে আই সেকশনের যে ছবিটা হবে ওই ছবিটা একদম এইটার মতো ঠিকঠাক প্রপোর্শন দিয়ে আঁকবে। বুঝছি এটা? তাহলে তোমার রিপোর্ট ওয়ান কমপ্লিট। এখন রিপোর্ট ওয়ান এর জন্য তোমাদেরকে তো আমি এটা দিতে হবে আমার। এখন তোমরা আমাকে বলো, তোমরা কি ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করা শিখছো কোনো কোর্সে? এই স্ট্রাকচারটা হাতে সলভ করতে পারবে না তো, তো সফটওয়্যার লাগবে। সো স্ট্রাকচার সলভ করার জন্য, অ্যানালাইসিসের জন্য তুমি কি কি সফটওয়্যার পারো বলো তো? হ্যালো? আর মিড ব্রেকে সব ভুইলা গেছি। কেন তুমি বিমের মোমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য কোনো সফটওয়্যার শিখো নাই তোমরা? মানে এটা ভার্সিটিতে ফোর শেখায় টু নাই? তে করাই স্যার। স্যার ফোর টু তে করাই। আচ্ছা, এটা ফোর্থতে করায়, সো হচ্ছে তুমি এটা এমনি হাতে পারবে না, তাই তো? তাহলে তোমাকে আমার ডিটারমিনেন্ট স্ট্রাকচার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডেটাটা তোমাদেরকে পরে দিয়ে দিব। মেবি যেটা হবে, আমি তোমাদের এই ডাটাটা রেডি করছিলাম এটা, বাট এটা তোমাদেরকে যেহেতু দেওয়া যাচ্ছে না, কারণ তোমরা সফটওয়্যার যেতে পারো না। সো হচ্ছে আমি চেষ্টা করব তোমার সিলেবাসটা অর্ধেক দিতে। ধরো যে এই পার্টটা নাই হয়ে যাবে, ধরো এই পার্টটা নাই হয়ে যাবে, ঠিক আছে, এই পার্টটা বাতিল, তো শুধু এইটুক থাকবে, শুধু এইটুক। এটা তো সলভ করতে পারবে, তাই না? এই যে একটা পিন সাপোর্ট, জি একটা স্যার। রোলার সাপোর্ট, এখানে একটা লোড, জি এখানে স্যার একটা লোড। পারবো। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে লোডিং এর ক্রাইটেরিয়াটা কিন্তু তোমার ইয়ার মতো না, ম্যানুয়ালের মতো না। তো তোমার কিন্তু সব নিজে নিজে করতে হবে, ম্যানুয়াল দেখে কিন্তু কপি করতে পারবে না। তো এই ব্যাপারে কিন্তু একটু ইয়া রাখবো। আর ম্যানুয়ালে কিন্তু কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে গেছে, আমি কিন্তু ইন্টারভালে সাপোর্ট দিব। তো পরের রিপোর্টটাই কিন্তু পুরো রিপোর্টটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। তো এই ব্যাপারে খেয়াল রেখো। তো আমি যেমন ক্লাস নিচ্ছি এটা ফলো করবো আর কি, main কথা হচ্ছে এটা। তো আসো, এখন হচ্ছে রিপোর্ট ওয়ান গেছে, রিপোর্ট ওয়ান এখানে শেষ। ডাটা আমি তোমাদেরকে দিয়ে দিব একটা ফাইল করে, ডাটা দিয়ে দিব তোমার রোল নাম্বারের ইয়ে অনুযায়ী। তোমরা আমাকে একটু বলো তোমাদের রোল নাম্বারটা কত থেকে কত পর্যন্ত, রোলের মিনিমাম রেঞ্জ কত আর ম্যাক্সিমাম রেঞ্জ কত? স্যার 116 একশো থেকে ষোলো 144। আউট। স্যার একটু রিয়াডও আছে স্যার, আমি পাঠাই দিব না স্যার আপনাকে এক্সেল আচ্ছা ফাইল। ঠিক আছে, মানে এমনি নর্মাল রেঞ্জ কত, 116 থেকে 140 44। এরকম? 44। 44, ওকে। হ্যাঁ, তাহলে রোল নাম্বারে তোমাদের স্প্যান সাইজ দেওয়া যাবে। ওকে ঠিক আছে, ডান। তুমি আমাকে রোল নাম্বার এক্সেলটা পাঠাই, বুঝছো? জি স্যার। আচ্ছা okay, এখন আসো, রিপোর্ট ওয়ান গেছে, রিপোর্ট ওয়ান তো কমপ্লিট করবা, রিপোর্ট টু টাও তোমাদের করতে হবে। সো রিপোর্ট টু এর জন্য আমি লেকচার স্টার্ট করতেছি। রিপোর্ট টু বেশি কিছু নাই, রিপোর্ট টু ফ্লেক্সার আসছে, তার ল্যাটারাল টর্সনাল বাকিং চেক দিতে হবে। তো আসো, এটা হচ্ছে আমাদের রিপোর্ট টু। রিপোর্ট টু এর এ, রিপোর্ট টু পুরাটা আছে পড়াবো না, রিপোর্ট টু এর এ নেক্সট দিন যদি কখনো ফ্রি থাকো তখন নেক্সট দিন আমরা রিপোর্ট টু এর বি পড়বো। আজকে রিপোর্ট টু এর এ পর্যন্ত থাকবে, তো তোমরা একবারই রিপোর্ট গুলা করবা, করে মিডের পর আমাকে জমা দিবা। আর মিডের মাঝে যদি আমি কখনো টাইম পাই তখন তোমাদেরকে আমি একদিন আগে জানাবো, তখন তোমরা হচ্ছে পরের পার্টটা করার জন্য আসবে। অনলাইনে তোমাদের কিছু সুবিধা আছে, রেকর্ডটা পরে চালিয়ে দেখতে পারবা। আচ্ছা আসো, এখন কি করতে চাই আমরা? আমরা চাই হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথটা চেক দিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের এখানে ফর্মুলা প্রুফ করা দেখাবো, কোন ফর্মুলা কিভাবে আসলো। তো এটা এই ক্লাস থেকেই দেখো, এগুলো কোথাও নাই। সো তোমাদের ম্যানুয়ালে নাই আর কি, এটা থেকে ভালো মতো খেয়াল করো কি করতে চাচ্ছি আমরা। আমরা যে সেকশনটা নিয়েছি, ঠিক আছে, ধরো তুমি রিপোর্ট ওয়ানে তুমি যে সেকশনটা পাইছো,
এই সেকশনটা তোমার মোমেন্ট ক্যাপাসিটি ঠিকঠাক আছে কিনা, তুমি তো এটা বিভিন্ন ক্যালকুলেট করে বের করছো, বাট এটার ক্যাপাসিটিটা তোমার যে ক্যাপাসিটি দরকার এই ক্যাপাসিটি দিতে পারতেছে কিনা এটা তোমাকে চেক করে দেখতে হবে। তাহলে কি বলছে, চেক দ্য ফ্লেক্সুরাল স্ট্রেংথ অফ দ্য ট্রায়াল সেকশন। ফিগার 10.1, ওই ফিগারটা তোমার যে ফিগার ছিল এটা, এটা কি করছে দেখো, BH³/12, এটা বি না, এটা হচ্ছে তোমার ওয়েভের যেহেতু, তাহলে এটা কত, TW, এই তো তোমার TW, আর এটা হচ্ছে TW × H³/12 +2 ইন্টু, এটা হচ্ছে ফ্লেঞ্জের থিকনেস T ফ্লেঞ্জ, এটা হচ্ছে ফ্লেঞ্জের উইথ BF, ইন্টু হচ্ছে তার মোমেন্টাম 31.7। এটা কোনটা, এটা হচ্ছে ফ্লেঞ্জের সেন্ট্রয়েড থেকে শুরু করে তোমার নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত, মানে হচ্ছে যেটা ফ্লেঞ্জের সেন্ট্রয়েড, দেখো ফ্লেঞ্জের সেন্ট্রয়েড থেকে শুরু করে তোমার নিউট্রাল অ্যাক্সিসের যে দূরত্ব 31.75, এটা এটা কি, এটা হচ্ছে মোমেন্টাম, ওই এরিয়ার মোমেন্টাম যেটা আমি এক্সিস শিফট করতেছি, করে পাইছি হচ্ছে IX এর ভ্যালু 60 পয়েন্ট এত, 60,640 ইঞ্চি স্কোয়ার। তাহলে ইলাস্টিক সেকশন মডুলাস কত হবে, একটু আগে পরে আসছে I/C, তাহলে সি এর ভ্যালু কত, 32.5। এটা কেমনে আসলো, সেন্ট্রয়েড থেকে কম্প্রেশন ফাইবারের নিউট্রাল দূরত্ব, থেকে। সেন্ট্রয়েড হচ্ছে এটা, কম্প্রেশন ফাইবার হচ্ছে এটা, মানে সবচেয়ে দূরের যে কম্প্রেশন ফাইবারটা সেটা, এটা দূরত্ব 32.5। তাহলে এটা আমরা বুঝছি, এটা করলে তুমি পাবা হচ্ছে 1866 ইঞ্চি কিউব। এটা হচ্ছে তোমার সেকশন মডুলাসের ভ্যালু। তাহলে আমি সেকশন মডুলাস পর্যন্ত পাইছি, এখন আসো আমরা ক্যাপাসিটি বের করি, ওই যে ইকুয়েশনটা বলছি। এখন ইকুয়েশন এমনি দেওয়া আছে ক্যাপাসিটি Mn = RPG FCR SX, এটা যদি তোমার, ওরা দেখো এখানে কি বলছে, আরপিজি কি এটা আমি এখনো জানি না, ঠিক আছে, এখন পর্যন্ত তোমার যা যা পড়াইছি আরপিজি কি তোমরা এখনো জানো না, বলতে এটাকে ইগনোর করো। FCR কি এটা এখনো জানো না, SC কি এটা তুমি জানো, তাই তো, SC আমাদের জানা আছে। তাহলে এখানে আরপিজি যদি আমি অ্যাভয়েড করি, তাহলে আমি শুধুমাত্র জানি না কোনটা, জানি হচ্ছে FCR, ঠিক আছে। কারণ কি, FCR এখন কি কি হইতে পারে, FCR অনেক কিছু হইতে পারে। FCR তোমার হচ্ছে যে কোনো ক্রিটিক্যাল, ওই যে 5টা কন্ডিশন দেখাইছিলাম না, লিমিট স্টেট 5টা, ওই 5টা লিমিট স্টেট থেকে যে কোনো একটা কিছু গাবার্ন করতে পারে। তো আমি প্রথমে নিয়েছি ফ্লেঞ্জ লোকাল বাকলিং এর জন্য FCR এর ভ্যালু কত হবে এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, ফর সেকশন উইথ কম্প্যাক্ট ফ্লেঞ্জেস, তোমার ফ্লেঞ্জ যদি কম্প্যাক্ট হয় কোনো কারণে, ঠিক আছে, কম্প্যাক্ট হওয়া মানে কি তো বুঝতেছে মনে হয়, ওই যে এলপির ভ্যালু যে দেখাইছিলাম এলপির থেকে কম হবে। তো যদি তোমার ফ্লেঞ্জটা কম্প্যাক্ট হয়, তাহলে লিমিট স্টেট অফ কম্প্রেশন ফ্লেঞ্জ লোকাল বাকলিং ডাজ নট অ্যাপ্লাই। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে FCRটা তোমার ইল স্ট্রেসের সমান হয়ে যাবে, বুঝছো। আর যদি নন কম্প্যাক্ট হয়, আমি তো তোমাদেরকে ডাটা দিব আরবিটারিলি, তো তোমার জন্য কম্প্যাক্ট হবে না নন কম্প্যাক্ট হবে তুমি জানো না, তোমার ম্যানুয়ালে শুধু এই যে কম্প্যাক্ট দিয়ে ম্যাথটা করে দেওয়া আছে। বাট যদি কোনো কারণে নন কম্প্যাক্ট হয়, তাহলে কিন্তু তোমার এটা ইউজ করতে হবে, এই ফর্মুলা। ধরো তোমার ওইটা এলপির চেয়ে বড় হয়ে গেল ইকুয়েশন, মানে যে এই রেশিওতে তুমি ধরো B/T করলা, B/T এর ভ্যালু ধরো 0.38 √E/FY থেকে বেশি আসবে, তাহলে কিন্তু তোমার নন কম্প্যাক্ট হবে। নন কম্প্যাক্ট হইলে কিন্তু ফর্মুলা এটা, ফর্মুলা বি যেটা সেটা। আর যদি ধরো আরো বেশি আসে, ধরো তোমার এটার চেয়েও বেশি আসে, ধরো যে রেঞ্জটা হচ্ছে যেটা এই বইতে 4.1 বি এর 11 নম্বর হচ্ছে আমাদের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, মানে রেশিওটা কম্প্যাক্টনেস চেক করার জন্য। তো রেশিওটা আমরা 11 কেন নিলাম বলতো, 11তে বলা আছে ফ্লেঞ্জেস অফ ডাবলি এন্ড সিঙ্গলি সিমেট্রিক আই শেপ বিল্ট আপ সেকশন। দেখছো এর আগেরটা কি ছিল, রোল্ড সেকশন মানে যেগুলো হচ্ছে রেডিমেড পাওয়া যায় সেগুলো। বাট আমাদেরটা তো রেডিমেড না, আমরা নিজেরা বানাচ্ছি, ওয়েল্ডিং টোয়েল্ডিং করে বানাবো, আলাদা আলাদা করে প্লেট ডিজাইন করতেছি। তো আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে তোমার ডাবলি সিমেট্রিক যেটা হচ্ছে বিল্ট আপ সেকশন। তাহলে বিল্ট আপ সেকশন আমরা 11 নম্বর ক্রাইটেরিয়া ইউজ করি, করলে পরে 0.38 এটা হচ্ছে আমার এলপি, ল্যামডা পি, আর এটা হচ্ছে আমার ল্যামডা পি কি, ল্যামডা আর কি, স্লেন্ডার কি, কম্প্যাক্ট কি, নন কম্প্যাক্ট, এগুলো কিন্তু আমি একটু আগে পড়ায় আসছি, তো তোমরা এটা জানো। যদি তোমার কখনো এই রেশিও থেকেও বেশি হয়, তাহলে তোমারটা কিন্তু স্লেন্ডার সেকশন হবে, বুঝা গেছে। আর যদি এই দুটার মাঝে থাকে তাহলে নন কম্প্যাক্ট, আর যদি এর চেয়ে কম হয় তাহলে কম্প্যাক্ট। আমাদের এই ম্যাথের জন্য, এই এক্সাম্পলের জন্য এটা কোনো কারণে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি এই ক্রাইটেরিয়া ইউজ করলেই হয়ে যাবে।
কম্প্যাক্ট হয়ে গেলে একটা, আর কম্প্যাক্ট যদি না হইতো তাহলে কিন্তু এগুলো ইউজ করতে হতো। আর তোমাদের ডেটা আমি যেহেতু আরবিটারিলি দিচ্ছি, তো তোমাদের যে কোনো কেস আসতে পারে, সো দুইটাই সবগুলো জানা কিন্তু জরুরি। কম্প্যাক্ট হইলে এফসিআর এর ভ্যালু চোখ বন্ধ করে ইল স্টেজ 36 যেটা ছিল এটা বসাই দেবা। আর যদি নন কম্প্যাক্ট হয় তাহলে এফসিআর এর ভ্যালু বের করবা, এফওয়াই বের করবা। এফওয়াই 0.3 এফওয়াই কেমনে আসছে রেসিডুয়াল স্ট্রেসের জন্য, ল্যামডা মাইনাস ল্যামডা পি এফ, ল্যামডা পি, ল্যামডা পি আর। এই ল্যামডা কোনটা? এই ল্যামডা হচ্ছে তোমার বি বাই টি এর রেশিও। মানে বি বাই টি মানে কি? বি এফ বাই টু টি এফ। কেন হইলো এটা? এর কারণ হচ্ছে যে এইখানে ছবিটা দেখো, এই বিটা হচ্ছে সেন্টার থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে বি সমান কত? বি এফ বাই টু, আর টি হচ্ছে টি এফ। তাহলে এখানে বি বাই টি যেটা, এটা হচ্ছে বি এফ বাই টু টি এফ, সেম জিনিস। বুঝা গেছে? এটা করবা, করলে তুমি হচ্ছে ল্যামডা পি কি ল্যামডা আর কি এটা তো এখানে দেওয়াই আছে। ল্যামডা পি হচ্ছে যে এই ফর্মুলা ইউজ করে যে ভ্যালু পাবা সেটা বামেরটা, আর ল্যামডা আর হচ্ছে ডানের ফর্মুলা ইউজ করে যে ভ্যালু পাবা সেটা। এখানে বসাইলে এটা পারবা। স্টিল সেক্টরের থিওরি তোমরা পড়ে আসছো, তো এটা তোমরা জানার কথা, এটা কেমন সলভ করে, খুবই ইজি। স্লেন্ডার হলেও কি সূত্র বি ইউজ করব? না, এটা হচ্ছে শুধু নন কম্প্যাক্ট হলে ইউজ করবা। যদি তোমার বি এফ বাই, স্লেন্ডার হলে কি করব? স্লেন্ডার হলে কি করব? হ্যাঁ হ্যাঁ বলতেছি, যদি বি এফ বাই টু টি এফ, এটা যদি তোমার গ্রেটার দেন তোমার ল্যামডা পি এর ল্যামডা পি হয়, আর লেস দেন তোমার ল্যামডা আর হয়, তখন তুমি এটা তোমার নন কম্প্যাক্ট। বুঝা গেছে? বাট যদি তোমার এরকম আসে যে বি এফ বাই টু টি এফ ল্যামডা আর এর থেকেও বড়, এখানে যে বি এফ বাই টু টি এফ এটাতে ল্যামডা আর, ঠিক আছে? তো বইতে কিন্তু এগুলো ডাইরেক্টলি দেওয়া নেই, আমি এটা কোড থেকে নিছি। ল্যামডা আর এর থেকে যখন বড় হবে, তখন তোমার ফর্মুলা হচ্ছে যেটা এফসিআর এর ফর্মুলা এটা। দেখছো? তার মানে কি, ফার্স্ট কেসে আমার এফসিআর ছিল এফ ওয়াই, এটার জন্য এফসিআর ছিল আমার এফ ওয়াই, ঠিক আছে? সেকেন্ড কেসের জন্য এফসিআর আমার এই ফর্মুলা দিয়ে বের করতে হয়েছে। আর থার্ড কেসের জন্য যখন বিএফ বাই টু টি এফ ল্যামডা আর এর থেকেও বেশি হবে, তখন আমার এই ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে? এই ফর্মুলাতে কোনটা কি আমি বলতেছি। কেসি হচ্ছে 4/√h/t/w, ঠিক আছে? বাট এটা তুমি ধরো যাই আসুক, এটা হইতে হবে 0.35। তার মানে তোমার এটা এই রেঞ্জের ভিতরে রাখতে হবে। ধরো তুমি 4/√h/t/w করে পাইছো হচ্ছে ধরো 0.8, ঠিক আছে? তাহলে কত ইউজ করবা বলো কেসির ভ্যালু? 0.35। না, ধরো 0.8 পাইছো তুমি ও, ক্যালকুলেট করে। বাট তোমার এই রেঞ্জের ভিতরে রাখতে হবে, 7.6 আর 3.5 এর মধ্যে রাখতে হবে। ম্যাক্সিমাম তুমি যাইতে পারো 7.6, বাট তুমি পাইছো হচ্ছে 0.8, তখন তুমি কোনটা ইউজ করবা? তখন তুমি ইউজ করবা এটা, ঠিক আছে? মানে কেসির ভ্যালু তুমি 0.76 এর চেয়ে বেশি ইউজ করতে পারবা না, ঠিক আছে? তাহলে তুমি, যদি বেশি আসে তাহলে তুমি এই রেঞ্জের ভিতরে 0.76 রাখতে হবে। যদি ধরো 0.2 আসে কখনো, তখন কি করবা? তখন পয়েন্ট থ্রি 0.35। নেবে, ঠিক আছে? জি স্যার। বুঝছি? এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু চিহ্ন হবে। এই, তাহলে এই রেঞ্জের ভিতরে রাখতে হবে। তাহলে কেসির ভ্যালু পাইলাম কেমনে পাবো জানি, যেহেতু ডাইমেনশন জানি, তাহলে এই সবগুলা ভ্যালু জানি। ল্যামডার মান কত? বিএফ বাই টু টি এফ, ঠিক আছে? এখন বিএফ সি মানে কি? কম্প্রেশনের বি, যেটা যেটা এটা হচ্ছে বিএফ। যদি মোমেন্টটা এরকম আসে, ধরো এরকম সেকশন মোমেন্টটা এমনি আসতে, তাহলে উপরেরটা কি থাকবে? কম্প্রেশন, নিচে টেনশন না। এটা যদি হয় বিএফ, তাহলে এটা বিএফ সি, মানে কম্প্রেশনের বিএফ, আর টিএফ যেটা টিএফ সি। তাহলে বিএফ বাই টু টিএফ, তার মানে কম্প্রেশন ফ্লেঞ্জে যে এটা, এই বিএফটাকে টু টিএফ দিয়ে তুমি ভাগ করো, ল্যামডা পাবা। আর এগুলো তো জানোই, ল্যামডা পি আর ল্যামডা আর কি জিনিস তো জানি। ল্যামডা পি হচ্ছে যে এটা, এগুলো ল্যামডা পি হচ্ছে যে এটা, ল্যামডা পি হচ্ছে এটা ফর্মুলাতে, ল্যামডা আর হচ্ছে এটা। তাহলে বুঝছি, তাহলে ল্যামডা পি ল্যামডা আর ওইখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসলে এখানে বসাইলে পরে তুমি ফাইনালি এই ফর্মুলাটা সলভ করে তুমি এফসিআর বের করতে পারবে। বুঝছি এটুকু? ক্লিয়ার? হ্যালো? কারো কোনো কনফিউশন আছে এটাতে? না স্যার, বুঝছি। আচ্ছা বুঝছি। তাহলে দেখো, তাহলে আমরা এখন পর্যন্ত কোন, আমাদের ইমপ্রুভমেন্ট তাহলে কোন পর্যন্ত হইলো বলো তো? আমাদের ইমপ্রুভমেন্ট হইলো হচ্ছে এই পর্যন্ত। এই যে
এম এন ইকুয়াল টু ছিল আরপিজি মাল্টিপ্লাইড বাই এফসিআর মাল্টিপ্লাইড বাই হচ্ছে এসএক্সসি, তাই তো? এর মধ্যে এসএক্সসি আমরা বের করছি, এফসিআরও বের করে ফেলতে পারছি, তাহলে এটা কমপ্লিট। এখন আমাদের দরকার হচ্ছে আরপিজি বের করা। এখন দেখো কম্প্রেশন ফ্লেঞ্জের আমরা ফর্মুলাটা ইউজ করলাম, বাট আমরা টেনশন ফ্লেঞ্জের ফর্মুলা ইউজ টেনশন ফ্লেঞ্জ ইল্ডিং এর ফর্মুলা ইউজ করলাম না। কেন করলাম না? এখানে লেখা আছে, তোমাদেরকে আমি একটু আগে বুঝাইছি, যেহেতু এটা ডাবলি সিমেট্রিক, তাহলে উপরেরটা নিচেরটা সেম, তাহলে আমার এখানে এই লাইনটা কার্যকর হয়। ফ্লেঞ্জ টেনশন ফ্লেঞ্জ ইল্ডিং ডাজ নট অ্যাপ্লাই, টেনশন ফ্লেঞ্জ ইল্ডিং ডাজ নট অ্যাপ্লাই, তাই আমরা কম্প্রেশন ফ্লেঞ্জ ইল্ডিংটা ইউজ করছি। এখানে আরো ক্লিয়ারলি বলা আছে যে ইকুয়েশন গুলো দেখে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে ফর এ গার্ডার উইথ এ সিমেট্রিক্যাল ক্রস সেকশন flexural strength will never be controlled by tension flange yielding, therefore only compression flange buckling will be investigated। so কেন আমরা ওইটা ইনভেস্টিগেট করলাম? শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া থেকে আমরা এফসিআর নিব, এফসিআর শুধুমাত্র ওই কম্প্রেশন ফ্লেঞ্জ বাকলিং থেকে আমরা নিব, এটাই করছি আমরা। বুঝা গেছে? ডান। এখন দেখো আমার কম্প্রেশন ফ্লেঞ্জটা কম্প্যাক্ট না নন কম্প্যাক্ট, এটা একটু দেখতে হবে। কেন দেখতে হবে? এই যে আরপিজির যে ফর্মুলাটা আছে, এটা আমাদের বের করতে হবে। আগে আমরা দেখি এটা কম্প্যাক্ট না নন কম্প্যাক্ট, একটু খেয়াল করে দেখি। প্রথম কথা, আমরা ইকুয়েশন গুলো প্রুভ করলাম, তাই না? তিনটা কেস জানি আমি, এখন আমি ক্যালকুলেশন আসতে হবে। দেখো এফসিআর বের করার আমরা তিনটা কেস জানছি। প্রথম কেস ছিল কম্প্যাক্ট, কম্প্যাক্ট যদি হইতো তাহলে এফসিআর সমান এফ ওয়াই হয়ে যেত বাই ডিফল্ট। যদি নন কম্প্যাক্ট হইতো ইকুয়েশন আছে, যদি স্ল্যান্ডার হয় তাও ইকুয়েশন আছে, তাই তো? তাহলে এখন আমি ডিজাইন এক্সাম্পলে যাই। আমাদের যে এক্সাম্পলটা আছে সেটাকে আমরা চেক দিয়ে দেখি এটা কোথায় আছে, কম্প্যাক্ট আছে, নন কম্প্যাক্ট আছে নাকি স্ল্যান্ডার আছে। আসো, তাহলে তোমরাই বলো এখন কি হয়েছে। বিএফ বাই টু টিএফ, ঠিক আছে? এই যে ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু বিএফ বাই টু টিএফ। তাহলে বিএফ কত? 18, টু টিএফ মানে রেঞ্জের ছিল 1.5, দুই দিয়ে গুণ করছে পাইছো 6। কারণ 6টা কি আমার রেঞ্জের ভিতরে আছে বলতো? আচ্ছা, এটা তো কোনো রেঞ্জ নাই, এটা 6, ওকে। আর ল্যামডা পি এর ভ্যালু 0.38 রুট ওভার ই বাই এফ হয়। কোথেকে আসলো? ওই যে এই চার্ট থেকে। ল্যামডা পি 0.38 ইন্টু রুট ওভার ই বাই এফ হয়, দেখো এটা। তাহলে 0.38 রুট ওভার ই বাই এফ হয় বের করছি, বের করে দেখলাম যে আসে হচ্ছে 10.79। তাহলে এটা কি? তাহলে আমার ল্যামডাটা কি? ল্যামডা পি এর চেয়ে কম না? বিএফ বাই টু টি এফ। কম্প্যাক্ট সেকশন, কম্প্যাক্ট সেকশন। হ্যাঁ, গুড গুড, এই তো কম্প্যাক্ট সেকশন। তাহলে বিএফ বাই টু টি এফ লেস দেন ল্যামডা পি, তাহলে আমার সেকশন কি? কম্প্যাক্ট। কম্প্যাক্ট সেকশন যদি হয় তাহলে এফসিআর এর ভ্যালু কত হবে? এফ ওয়াই হবে। তাহলে এখানে এটাই লিখছে, দেখো এফসিআর ইকুয়াল টু এফ ওয়াই। বুঝা গেছে? ডান। এখন আমাদের এ ডাব্লিউ এর ভ্যালু বের করতে হবে। এ ডাব্লিউ কি তোমরা তো জানো না। আমাদের এখন কি করতে হবে? যে এটা বের করতে হবে, যে আরপিজি আমরা ইগনোর করে আসতেছি, এটাকে এখন বের করতে হবে। তাহলে আসো আরপিজি কেমনে বের করে আমরা দেখি। আরপিজি বের করার জন্য কোডে একটা ফর্মুলা দেওয়া আছে এরকম, এটা ওয়ান এর থেকে বড় হবে না কখনোই, আর এ ডাব্লিউ এর ভ্যালু 10-এর বেশি হবে না, এর অনেক কিছু বলা আছে, দেখছো? এখন তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে তুমি অন্ধের মতো ফর্মুলা জাস্ট বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে, আর তুমি বেসিক মেকানিক্স তোমার মাথার মধ্যে ঢুকবেই না। আর সেকেন্ড অপশন হচ্ছে তুমি একটু ইন ডেপথে বুঝো। সো আমি হচ্ছে সেকেন্ড অপশনটাই প্রেফার করতেছি। আমরা একটু ভালো মতো বুঝি যে হচ্ছে এই ফর্মুলাটা যে আসছে এটা কোত্থেকে আসছে, কিভাবে ডেভেলপ হয়েছে। তো আসলে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, এটা কোত্থেকে আসতেছে এই ফর্মুলাটা? এই ফর্মুলাটা আসতেছে হচ্ছে বেন্ড বাকলিং অফ ওয়েভ থেকে। এটা হচ্ছে ফ্রেঞ্চ টোটাল ফ্রেঞ্চটার ক্যাপাসিটিটাই দেখবো আমরা আস্তে আস্তে দেখি। আসো, তাহলে বেন্ড বাকলিং অফ ওয়েভ দেখো এখানে কি করছে। প্রথমে বেন্ড বাকলিং যদি হয়, ওয়েভটা ধরো বাকেল করে গেছে, এই যে প্রথম যে ছবিটা, আমি তোমাদেরকে একটু স্ক্রিনশট অফ করি আর রেকর্ডিংটা পজ করি। তোমরা কিন্তু আমাকে মনে করো রেকর্ডিং পজ করার পরে কিন্তু রেকর্ডিং অন করা হয় না, তো একটু মনে করো যাতে রেকর্ডিংটা অন করা হয়। করলাম, খেয়াল করতেছো? এখানে দেখো কি হয়েছে। প্রথমে লোড দিচ্ছি এই যে এটাতে, আগের এক্সপেরিমেন্টটাই মানে প্রথমটা যে দেখাইছি সেটারই একটা আলাদা ইয়া, এখানে একটু স্টিফেনার দিছে আর কি ওয়েভের সাথে। তো দেখো কি হয়েছে, এই যে লোড দিচ্ছে তোমার আস্তে আস্তে দেখো ভাঙতেছে, ওয়েভটা কিন্তু বাকাল করে গেছে, খেয়াল করছো? এই যে দেখো
ভিডিওতে কি দেখায়, এই যে এখানে তোমার ওয়েবের পার্টগুলো দেখছো, ওয়েবটা কিন্তু অলরেডি বাকল হয়ে গেছে, ওই যে বেন্ড বাকলিং অফ ওয়েব যেটা বলছিলাম, তাই না? দেখা যাচ্ছে তোমাদের এন্ড থেকে? আমি পিসি দিয়ে শেয়ার দিছি, তাই হচ্ছে এটা জুম হচ্ছে না। হ্যালো? জি স্যার, দেখা যায়। এই যে একটু ভাঁজ ভাঁজ দেখা যায় না? এটা হচ্ছে তোমার জি ওয়েবটা স্যার। কিন্তু অলরেডি দেখছো, ওয়েবটা কিন্তু অলরেডি বেন্ড বাকল হয়ে গেছে, বাট বাকল হওয়ার পরে দেখা হচ্ছে কিন্তু লোড নিচ্ছে। আমি যদি আরো যাই এই বরাবর, এই যে দেখো, এই যে বেন্ড বাকেল হয়ে গেছে, এরপরেও সে কিন্তু কিছু পরিমাণ লোড নিতেছে, তার ক্যাপাসিটি একদম কিন্তু ফল করে যায় না, দেখছো? কারণ কি, কারণ হচ্ছে তার যে ফ্লেন্সটা আছে, ওয়েবটা বাকল করে যাওয়ার পরেও ফ্লেন্সটা কিছু লোড নিচ্ছে। তুমি যদি লোড ডায়াগ্রাম তোমাদেরকে আমি দেখাই, এই দেখো ছবিটা দেখো, এই যে লোড দিচ্ছি, লোড দিতেছি, লোড দিতেছি, এই যে আস্তে আস্তে তোমার দেখো নিচে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, দেখছো? ওয়েবটা কিন্তু বাকাল করে গেছে, দেখছো? ওয়েবটা অলরেডি বাকাল হয়ে গেছে, এরপরেও আমি ক্যাপাসিটি পাচ্ছি, এরপরেও ক্যাপাসিটি পাচ্ছি, কারণ ফ্লেন্সটা আমার আছে এই জন্য। তো এই লোড ডায়াগ্রামটা যদি দেখাই, এই যে দেখো, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোমার ভার্টিক্যাল লোডিং, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো এই জায়গাটা খেয়াল করো, বাকল করা এখান থেকে স্টার্ট হয়ে গেছে, এরপরেও সে কিন্তু একটা ক্যাপাসিটি ধরে রাখছে, দেখছো? এটা কেন হয়েছে? এটা হচ্ছে ফ্লেঞ্জের জন্য। আমার ওয়েবের ক্যাপাসিটি এখান থেকে বাকল হয়ে গেছে, ক্যাপাসিটি এখানে রিডিউস করার কথা, লিনিয়ার আর নাই, এই পর্যন্ত লিনিয়ার ছিল, এই পর্যন্ত আমার ওয়েব ঠিকঠাক ছিল। বাট ওয়েবটা যখনই বাকল করে গেছে, আমি কিন্তু একটা প্লাটো পাচ্ছি, দেখছো? এরকম একটা স্ট্রেট লাইনের মতো পাচ্ছি। তার মানে কি, তার মানে আমার ক্যাপাসিটিটা অলরেডি ধরে রাখতেছে। ক্যাপাসিটি ধরে রাখতেছে মানে কি, এটা হচ্ছে আমার বেন্ড বাকলিং এর জন্য পোস্ট বাকলিং স্ট্রেংথ বলে এটাকে। তার মানে বাকলিং হওয়ার পরেও আমি কিছু পরিমাণ স্ট্রেংথ পাচ্ছি। তো এখন আসো, এই যে স্ট্রেংথটা পাচ্ছি, এটাকে তাহলে আমরা কাজে লাগাইতে হবে। তো কেমনে কাজে লাগাবো দেখো, এখানে দেখো কি হয়েছে। প্রথমত এটা একটা তোমার ডায়াগ্রাম, এটা হচ্ছে সলমন জনসনের বই থেকে নেওয়া ডায়াগ্রামটা। এম এন বাই এম ওয়াই রাখছি এই বরাবর, নমিনাল ক্যাপাসিটি বাই ইল্ড ক্যাপাসিটি। তো যদি ইল্ডে আমরা ডিজাইন করি, আমরা অলওয়েজ ইল্ডের অনেকগুলো ক্যাপাসিটি ধরে রাখছি, তো ইল্ডের বেশি আমরা ক্যাপাসিটি দিব না। সো এই জায়গাটা আমরা ডিজাইনের জন্য ইউজ করবো না। এক্স অক্ষ বরাবর কি আছে, এইচ বাই টি ডাব্লিউ রেশিও। তো এইচ বাই টি ডাব্লিউ যত যদি বাড়ে, তাহলে কি বাকলিং এর প্রবাবিলিটি বাড়বে না বলতো? এইচ বাই টি ডাব্লিউ বাড়া মানে কি, এইচ হচ্ছে এটা, টি ডাব্লিউ হচ্ছে এটা। এইচ বাই টি ডাব্লিউ বাড়া মানে হচ্ছে ওয়েবটা অনেক বেশি চিকন হয়ে যাও না? এটা অনেক বেশি চিকন হয়ে যাও না বলতো? এইচ যদি অনেক বাড়ায় তো তুমি, আর টি ডাব্লিউ এরকম রাখো, এটা অনেক পাতলা হবে। পাতলা যত বেশি হবে, তার মোমেন্ট ক্যাপাসিটি তত কমবে, তাই তো? তাহলে এটা এখানে দেখো এটাই হয়েছে, যে মোমেন্ট ক্যাপাসিটি কমতেছে, মানে নমিনাল মোমেন্টটা কমতেছে, ইল্ডটা তো ফিক্স, এমওয়াই তো ফিক্স, তাহলে এম এনটা কমতেছে, কমতে কমতে দেখো এই ফর্মুলাটা, যে এম এন বাই এমওয়াই এর ফর্মুলা হচ্ছে এটা, যেটা আমরা হচ্ছে বেন বাকলিং থেকে প্রুভ করে আসছি, মনে আছে? 970 এফ ওয়াই বাই এইচ বাই টি ডাব্লিউ হোল স্কয়ার। এটা কোথেকে আসলো? এটা আসলো হচ্ছে, দেখাই তোমাদেরকে, বেন বাকলিং এর লিমিট প্রথমে যেটা বলছি আমরা, 970 বাই এফ ওয়াই কোনটা ছিল, মনে আছে? ওই যে একদম প্রথমে আমরা ই এর ভ্যালু 29,000 বসাইলে পরে যে 970 আসে, এই যে এটা দেখো, এটা দেখা যায়, এই যেটা, এই যে এইচ বাই টি ডাব্লিউ ইকুয়াল টু কত, 970 বাই রুট ওভার এফ সি আর। এটা কেমনে আছে, ওই যে 5.7 এর ফর্মুলাটারই আমি জাস্ট একটু ই এর ভ্যালু 29,000 বসাইলে পরে আসছে হচ্ছে এটা। তাহলে এইচ বাই টি ডাব্লিউ সমান 970 বাই রুট ওভার এফ সি আর। তাহলে আমি লিখি এইচ বাই টি ডাব্লিউ, তাই তো? তাহলে এফ, এফ ক্রিটিক্যাল কত, 70 বাই এইচ বাই টি ডাব্লিউ রুট ওভার এফ সি আর সমান এত। তাহলে এফ সি আর সমান কত, তাই না? 970 স্কোয়ার বাই এত, বুঝতে পারছো? তো এই ফর্মুলাটা ওখান থেকে আসছে। আসলে পরে দেখো কি বলতেছে,
চার্টে যদি যাই, এই দেখছো 970 স্কোয়ার বাই এইচ বাই টি হোল স্কোয়ার। যেহেতু স্ট্রেস ছিল তাই মোমেন্টের রেশিও করলে আমি এফ ওয়াইটাকে নিচে আনতে পারি। নমিনাল বাই ইল্ডের রেশিও হচ্ছে এটা। এখন এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি ধরো, তাহলে এই ফর্মুলার নিচে কি এইচ বাই টি ডাব্লিউ না, তাহলে এম এন বাই এম ওয়াই প্রপোর্শনাল টু 1/h/t/w হোল স্কোয়ার। দেখছো, তার মানে h/t/w যদি বাড়ে, এটা কিন্তু বর্গের অনুপাতে কমে যাবে, বর্গের ব্যস্তানুপাতিক হিসাবে কমে যাবে। দেখছো, এটাই হইতেছে কিন্তু এই জায়গায়। এই লাইনটা দেখো, বর্গের ব্যস্তানুপাতে কমে যাচ্ছে। কিন্তু এই যে আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম ছবিটা, বেন বাকলিং হওয়া মানে কিন্তু এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। মানে বেন বাকলিং হইলেই তোমার বিম কিন্তু ফেল করে যাবে এমন না। কারণ কি, তার কিন্তু ফ্লেঞ্জও আছে, তো ফ্লেঞ্জের সে একটা ক্যাপাসিটি কিন্তু পায়, ওই যে আমরা ভিডিওতে যেটা দেখলাম। এই জন্য কি হয়, আমরা সি পয়েন্টে ডাইরেক্ট যাই না, আমরা করি কি সি থেকে লাফ দিয়ে ডিতে উঠি। আমরা বলি যে না, যেহেতু ফ্লেঞ্জের একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটি যদি ধরি, এই যে পোস্ট ব্যাকলিং স্ট্রেন্থ যদি কনসিডার করি, তাহলে আমি আসলে ক্যাপাসিটি সি পয়েন্টে পাবো না, আমি ডি পয়েন্টে পাবো, তাহলে একটু বাড়ায় পাবো, তাই তো? তাহলে ডি পয়েন্টে আমার বের করতে হবে। দেখো কি লিখছে, বাকলিং অফ দ্য ওয়েভ ডাজেন্ট এন্ড দ্য ইউজফুলনেস অফ দ্য গার্ডার, যেটা আমরা অলরেডি ভিডিও ডেমনস্ট্রেশনে দেখে বললাম। হোয়েন দ্য পোস্ট বাকলিং স্ট্রেংথ অফ দ্য গার্ডার ইজ কনসিডার্ড, দ্য স্ট্রেংথ ইজ রেজড ফ্রম দ্য লাইন বিসি টু বিডি। আমি সি থেকে আমি ডিতে শিফট করছি। Actual position of the line BD varies with AW by AF, the ratio of the wave area to compression flange area. ওয়েভের এরিয়া আর কম্প্রেশন ফ্লেঞ্জের এরিয়া তুমি যদি করো, এটার উপরে এটা ডিপেন্ড করবে আসলে। তাহলে আসলে কিভাবে ডিপেন্ড করে আমরা যাই, আর ডি পয়েন্টটা কেমনে বের করবো এটা একটু দেখি। তাহলে দেখো, প্রথমে ডি পয়েন্ট বের করার জন্য আমার নিউট্রাল অ্যাক্সিস বের করতে হবে। তো নিউট্রাল অ্যাক্সিস কেমনে বের করবো? নিউট্রাল অ্যাক্সিসের, এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় এর মানে কি, নিচে হচ্ছে টেনশন, উপরে হচ্ছে কম্প্রেশন, তাই তো? তাহলে আমি টেনশন এরিয়া আর কম্প্রেশন এরিয়ার মোমেন্ট সমান হবে। তাহলে টেনশন এরিয়া কত, এফ মাল্টিপ্লাইড বাই কে ইনটু এইচ, কে তার দূরত্ব, তাই না? এফ হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া মাল্টিপ্লাইড বাই তার মোমেন্টাম। তাহলে এফ মাল্টিপ্লাইড বাই কে এইচ প্লাস টি ডাব্লিউ, টি ডাব্লিউ ইনটু হচ্ছে কে এইচ। এটার মোমেন্টাম কত হবে, এটুকুর বামে দেখো, এই যে এটা, এটার মোমেন্টাম হবে টি ডাব্লিউ ইনটু এইচ মাল্টিপ্লাইড বাই এইচ বাই টু। একটু মনে হয় ল্যাগ করতেছে কানেকশনটা, খেয়াল করে। তাহলে তাহলে কত হবে, টি ডাব্লিউ ইন্টু এইচ স্কোয়ার বাই টু, এটা হচ্ছে তার এটুকের মোমেন্টাম। তাহলে কি হলো, টি ডাব্লিউ ইন্টু এইচ বলতে কে এইচ, সরি এইচ মানে হচ্ছে কে এইচ, কে এইচ এর স্কোয়ার। তাহলে টি ডাব্লিউ ইন্টু কে এইচ এর স্কোয়ার ডিভাইডেড বাই টু। টেনশন ফ্লেঞ্জের এরিয়া, টেনশন পার্টের মোমেন্টাম। আর সিমিলারলি কম্প্রেশন পার্ট সেইটুকু, কম্প্রেশন পার্টের জন্য করলে তুমি পাবা এটা। এরপরে এই বোথ সাইড কি ইকুয়েশন, এটা ইকুয়াল টু এটা, তো এখন হচ্ছে ফ্লেঞ্জের এরিয়া, এইচ মানে তো দেওয়া আছে ছবিতে, এইচ মানে হচ্ছে যে এটা। তাহলে এটা যদি দিয়ে ভাগ করো, ভাগ করে তুমি টি ডাব্লিউ ইন্টু এইচ, এটাকে ধরবা তুমি হচ্ছে এ ডাব্লিউ, ওয়েভের এরিয়া। তার মানে বুঝতেছো, ফর্মুলাতে যেখানে এ ডাব্লিউ পাবা, এটা হচ্ছে টি ডাব্লিউ ইন্টু এইচ হবে। আর এ আর হচ্ছে এ ডাব্লিউ বাই এ, মানে ওয়েভের এরিয়া বাই ফ্লেঞ্জের এরিয়ার রেশিও। এটা যদি করো, করলে তুমি কে এর ভ্যালু পাবা হচ্ছে এটা, এরকম একটা ভ্যালু পাবা তুমি কে এর জন্য। তাহলে এরপরে আসো, তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে এখন, ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া। তুমি পুরো সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলে তুমি এই রাশিমালাটা পাবা, এত বি স্কোয়ার বাই 12, ওটা মাল্টিপ্লাই করলে 1/3 এর মতো আসবে, পরে এটা এটা পাবা। ফাইনালি তুমি পায়ে বসবে হচ্ছে এটা, এটা হচ্ছে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু। এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করে আমি দেখাইছি তোমার। এখানে জাস্ট হচ্ছে ভ্যালু গুলা ভগ্নাংশে দেওয়া আছে, আর হচ্ছে কি ডিস্টেন্সটা কে এর মাধ্যমে দেওয়া আছে, কে এস ধরছে আর 1 - কে এস ধরছে। কেন কে ধরছে, কারণ আমি এখনো জানি না নিউট্রাল অ্যাক্সিসটা অরিজিনালি কোথায় আছে, এই জন্য। এরপরে খেয়াল করো, এটা প্রুভ করার জন্য প্রথমে তারা ধরছে যদি বেন বাকলিং না থাকতো তাহলে কি হতো, তাহলে আমি ক্যাপাসিটি পাইতাম এটা। যদি ফুললি প্লাস্টিক কন্ডিশন এলাও করি, মানে পুরাটাই এফ ওয়াই তে চলে গেছে, মানে এরকম না, এনে কি শুধুমাত্র প্রথম কেসে শুধুমাত্র আমার কম্প্রেশন এক্সট্রিম ফাইবার গুলা ইল্ডে গেছে। আর ফুললি প্লাস্টিক কন্ডিশন এটা কখনো হয় না, বাট তাও যদি ধরে নিই ফুললি ফুললি প্লাস্টিক কন্ডিশনে চলে গেছে,
তাইলে আমার পুরা সেকশনটাই প্লাস্টিক হবে, মানে পুরা সেকশনটাই এফ ওয়াই তে চলে যাবে। তাইলে প্লাস্টিক মোমেন্টের ক্যাপাসিটি হচ্ছে এটা। এখন আমি যদি প্লাস্টিক মোমেন্টের ক্যাপাসিটি আর ইল ক্যাপাসিটি, এটা হচ্ছে যে এটা আমার, আমি ধরে নিছি ইলাস্টিক রেঞ্জে থাকবে যদি পুরাটা এফ হয়ে যায়, তাহলে আমি এটাকে ইল্ড মোমেন্ট বলতে পারি। বললে এভাবে নিয়ে এটা এর ধরলাম, আর মোমেন্ট ক্যাপাসিটি আমি ওই যে সিগমা ইকুয়াল টু কত এমসি ওভার আই করছিলাম, এমসি ওভার আই, সিগমা হচ্ছে এফ, এফ ওয়াই ইল স্ট্রেস। তাহলে তোমার এম এন কত হবে, সিগমা ইন্টু আই, তাই না? তো আই এর ভ্যালু হচ্ছে ইফেক্টিভ ভ্যালু এটা, আর এফ ওয়াই এর ভ্যালু এটা। এটা ধরে তোমার মোমেন্ট ক্যাপাসিটি নিচে এটা এতটুকু। তাহলে নমিনাল বাই ইল্ডের যে রেশিও, এটা হচ্ছে এই রেশিওটা। তারপরে আসো, তাহলে এই রেশিওটা যে পাইছি আমি, এই রেশিওর এক্সকে কি আছে বলতো, এ ডাব্লিউ বাই এ আর আছে, তাই তো? দেখো এ আর একটা ভ্যালু আছে, এই ইকুয়েশনটা তোমার এ আর এর উপরে ডিপেন্ড করে। আমি বলি কার কার উপর ডিপেন্ড করে, এ আর এর উপরে ডিপেন্ড করে আর কে এর উপরে ডিপেন্ড করে, তাই তো? দেখো তো আর কোনো ভেরিয়েবল আছে? আর কোনো ভেরিয়েবল নেই। তাহলে এই রেশিওটা শুধুমাত্র কে আর এ আর এর উপরে ডিপেন্ড করে। তাহলে আসো আমরা এ আর এর সাথে এর যে তোমার ইয়াটা ভ্যারিয়েশনটা কেমনে আসে আমি একটু দেখি। প্রথমে দেখো এইচ বাই টি ডাব্লিউ, যদি তুমি গ্রাফ প্লট করো, এই বরাবর তোমার এম এন বাই এম ওয়াই নমিনাল বাই ইল, আর এই বরাবর হচ্ছে তোমার ওয়েভ বাই ফ্লেঞ্জ, তাহলে তুমি পাও হচ্ছে যে এই লাইনটা, এই ডটেড লাইনটা পাও তুমি কার জন্য, এইচ বাই টি ডাব্লিউ যখন 360 এর মতো হবে এই কেসের জন্য। আর এইচ বাই টি ডাব্লিউ যদি 320 হয়, তাহলে তুমি পাও হচ্ছে নিচের কার্ভটা, এই কার্ভটা। তো এখন দেখো, এখন আমরা কথা হচ্ছে, আমরা তো কোনটা, আমরা তো ডিজাইনের আগে 360 কোনটা আর 320 কোনটা ডিজাইন করার আগে তোমাদের জানতে হবে। সো আমরা এই এই কার্ভ লাইনে না, যে এই কার্ভ, এই কার্ভ আর এই কার্ভ, কার্ভ লাইনের মধ্যে না ঢুকে আমরা চাইছি যে এটাকে স্ট্রেট লাইন এজিউম করে নিব, মানে হচ্ছে এই পয়েন্ট থেকে যে ওয়ান যে পয়েন্ট আছে এটা, আর হচ্ছে যে এই যে পয়েন্ট আছে এটা, এটা কত জানো? এটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট হচ্ছে 0.73 ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিসে হচ্ছে 3, তাহলে 3,0.7, এটা হচ্ছে এর কোঅর্ডিনেট। আর এর কোঅর্ডিনেট কত? 0,1.0, ঠিক আছে? মানে এক। তাহলে এই যদি স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইন অনুযায়ী দুটো ভ্যারি করতেছে, তাই না? তাহলে প্রথমে মোমেন্ট ক্যাপাসিটি ওয়ান, তাহলে ওয়ান থেকে কি অনুযায়ী কমবে, এই ইকুয়েশনটা এখানে লেখার চেষ্টা করছে 0.09। 0.09 কোথা থেকে আসলে তোমার জিজ্ঞেস করো, তাহলে আমি তোমাদেরকে এটা প্রুভ করে দেখাই। আসো দেখি কোথেকে আসলো, টিমটা খালি নেই। ধরো যে আমার প্রথমে কি ছিল, স্লোপটা কি নেগেটিভ স্লোপ না? তাহলে ওয়াই অ্যাক্সিসে কতটুকু ডিফারেন্স বাই এক্স অ্যাক্সিসে ডিফারেন্স, তাই তো? তাহলে ওয়াই অ্যাক্সিসে ডিফারেন্স কত? 1.0 মাইনাস কত? 0.73। আর নিচে কত? নিচে হচ্ছে 3 - 0, 3 - 0। এটা যদি করো, যেহেতু স্লোপটা ঋণাত্মক তাহলে মাইনাস, তাহলে আসে তোমার -0.09, বুঝছো? এটা এখান থেকে তার মানে কি, এই অনুযায়ী এইভাবে কমতেছে স্ট্রেট লাইন এইটুকু পোর্শনের জন্য। এটা কার জন্য প্রযোজ্য? যখন তোমার এ ডাব্লিউ বাই এ এফ অথবা এ আর, এটা যখন তোমার লেস ইকুয়াল টু 3.0 হবে। এটা বুঝছি 3.0 কেন লিখলাম। হ্যালো, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা কিন্তু এক্স বরাবর 3 পর্যন্ত বিস্তৃত, 0 থেকে 3 পর্যন্ত, জাস্ট এই ক্রাইটেরিয়ার জন্য প্রযোজ্য। 3-এর বেশি হলে কিন্তু তুমি এই স্ট্রেট লাইন ধরতে পারবে না, তাই তো? বুঝছি এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, এখন আসো, আমি এই গ্রাফটা কি ছিল, এক্স কি ছিল এ ডাব্লিউ বাই এ, বাট আমি এই গ্রাফটাকে কি করব, মোমেন্টের গ্রাফে নিয়ে যাই, কনভার্ট করি। আসো এম এন বাই এম ওয়াই তো ওয়াই অক্ষে ছিল, ওয়াই এক্সিসটা আমি সেম রাখি, দেখি এক্স এক্সিসে আমি নিয়ে যাই এইচ বাই টি ডাব্লিউ। এ আর ছিল এ ডাব্লিউ বাই এ এফ, এখন আমি এটাকে এইচ বাই টি ডাব্লিউ তে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে গ্রাফ যদি একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে তুমি কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার তাহলে স্লোপটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এম এন বাই এম ওয়াই 0.09 রেশিও অনুযায়ী কমতেছিল, তাই তো? এখন এটা আবার 320 থেকে 162 এটুক রেঞ্জের মধ্যে কিভাবে কমে, এটা কেমনে পাবো? এটা হচ্ছে এটাকে ভাগ করে দিতে হবে, তাহলে
0.09 স্লোপ আমি আগের স্লাইডে পাইছি। এখন এই স্লাইডে তাহলে যদি আমি স্লোপটাকে চেঞ্জ করতে চাই, তাহলে পার ভেরিয়েশন যে রিডাকশন পার এ ডাব্লিউ বাই এ পার এইচ বাই টি ডাব্লিউ, মানে পার এইচ বাই টি ডাব্লিউ। এটাতে যদি আমি ওই গ্রাফটা কনভার্ট করে আনি, তাহলে আমি এটার যে এক্স এর ভ্যালু, এক্স এর যে ডিফারেন্স, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 320 ডিফারেন্স বাই 162, এটা করলে আমি পাবো হচ্ছে যেটা 158, তাহলে করলে 0.005 আসে। তাহলে ইকুয়েশনটা কি হয়, তাহলে এই গ্রাফের ইকুয়েশনটা কত হবে, এটুকুর ইকুয়েশনটা হবে 1 মাইনাস এই যে এ ডাব্লিউ বাই এফ যা ছিল, এটা আমি 0.0005 দিব ইন্টু এ ডাব্লিউ বাই এফ, তাহলে আমি এইচ বাই টি ডাব্লিউ আনতে পারবো। ঠিক আছে, এইচ বাই টি ডাব্লিউ যদি আমি আনি, তাহলে এইচ বাই টি ডাব্লিউ তোমার এখানে যে কোনো একটা ভ্যালু এইচ বাই টি ডাব্লিউ মাইনাস হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু 162, বুঝছো? কিন্তু এখানে যে 162 এটা কার জন্য ছিল বলতো? এটা ছিল আমার 36 KSI এর জন্য। এই যে, তাহলে আমি এখানে 36 KSI এর জন্য যে 162 এটা না দিয়ে আমি একটু জেনারেলাইজ করার চেষ্টা করি, 970 বাই রুট ওভার এফ সি, রুট ওভার এফ ওয়াই। ঠিক আছে, এটা করলে এখানে এফ ওয়াই এর ভ্যালু তুমি যদি 36 বসাও, ঠিক আছে, তাহলে তুমি পাবা হচ্ছে 162। খেয়াল করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই গ্রাফের যদি 162 আমি রাখি, তাহলে শুধুমাত্র এটা এফ ওয়াই সমান 36 KSI এর জন্যই প্রযোজ্য হবে। বাট আমরা তো ডিজাইন করতে আসছি, আমরা নট নেসেসারি যে সবসময় 36 ইউজ করবো। তাই আমি এই গ্রাফের এই যে ইনিশিয়াল পয়েন্ট, এটাকে কনভার্ট করে আমি আমার আগের যে মেইন যে বেসিক ফর্মুলা 970 বাই রুট ওভার এফ ওয়াই এখানে নিয়ে গেছি। এখানে নিয়ে গেলে কি হয়েছে, এইচ বাই টি ডাব্লিউ থেকে বিয়োগ যাবে এখন কোনটা, 970 বাই রুট ওভার এফ ওয়াই। বুঝলা? এখানে তুমি যদি বসাও জি স্যার। 970 বাই রুট ওভার 36, তাহলে তুমি পাবা হচ্ছে ওই আগের ভ্যালু 161 পয়েন্ট সামথিং পাবা, 161.7 এর মতো পাবা। তো এটা 162 হবে। তো আমি 162টাকে তুলে দিলাম, তুলে দিয়ে আমি এটা লিখছি। তাহলে দেওয়ার পর তুমি মোমেন্টের ক্যাপাসিটি পাইছো এটা, তাহলে এম এন সমান কত হবে, ইল ক্যাপাসিটি এই পাশে যোগ করে দাও, এম ওয়াই। তাহলে এম এন সমান হবে, তাহলে তোমার এম ওয়াই, এখানে এটা আপাতত বাধ্য, এটা এটা হবে এম ওয়াই ইন্টু এত। এটা বুঝছো? আমি এম ওয়াইটাকে জাস্ট রাইট সাইডে নিয়ে গেছি, নিয়ে টোটালটা মাল্টিপ্লাই করছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে যে এ ডাব্লিউ বাই এ লেস দেন 3। লেস দেন 3 কেন হয়েছে বুঝছো? কারণ 3 এর মধ্যে আমরা এটাকে স্ট্রেট লাইন হিসেবে কল্পনা করছি, এই জন্য। এখন খেয়াল করো, এম সমান সমান আবার কি করছিলাম আমরা বলতো, মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস, এফ ওয়াই ইন্টু এস এক্স, তাই না? ওই যে প্রথমে যে বুঝাইলাম, কিপ পার ইঞ্চি স্কোয়ার ইন্টু ইঞ্চি কিউব, মোমেন্টের ক্যাপাসিটি কিপ ইঞ্চি, তাহলে ফর্মুলা হচ্ছে এফ ওয়াই ইন্টু এস এক্স সমান হচ্ছে মোমেন্ট। এটা তো স্টিল স্ট্রাকচার আগে উপরে আসছে তোমরা। তাহলে এখন আমি কি করবো, এম ওয়াইটাকে কনভার্ট করে এফ ওয়াই ইন্টু এস এক্স এ নিয়ে যাবো। এই, তাহলে ফর্মুলা দেখছো হয়েছে কাছাকাছি। তাহলে এম এন সমান এস এক্স এফ ওয়াই ইন্টু এই যে টোটালটা, যে রাইট সাইড এটা যেটা আসছিল এটা। এখন এই পুরা জিনিসটা একটা নাম আছে, বুঝছো? এই পুরা জিনিসটাকে বলে হচ্ছে মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর। এই দেখো এখানে গেছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে একটা বাইন্ডিংস আছে, বাইন্ডিংসটা কি, এই যে এ আর এর যে ভ্যালু এ ডাব্লিউ বাই এ এফ, এটা 3 এর কম। বাট আমি তো চাই হচ্ছে এটা একটু বেশি ফ্লেক্সিবল হইতে। যদি ধরো আমি 10 পর্যন্ত যদি নিয়ে যাই, তাইলে কি হবে? তাইলে এই যে এআইএসসি এলআরএফডি কোড, তারা হচ্ছে 1993 সালে রিসার্চ করে তাদের রেঞ্জটা এক্সটেন্ড করছে, রেঞ্জটা এক্সটেন্ড করে বলছে তুমি এটা 3 না, তুমি 10ও ইউজ করতে পারবা। সেক্ষেত্রে তোমার এই যে কোএফিসিয়েন্টটা 0.0005, এটাকে তোমার পাল্টাইতে হবে, এটাকে পাল্টায় তোমার একটা ফাংশন আকারে লিখতে হবে, এ আর একটা ফাংশন আকারে। তাহলে তোমার 0.0005 কে তুমি এটা লিখবা। দেখো, 0.0005 এর জায়গায় তোমাকে লিখতে বলছে এ আর ডিভাইডেড বাই 1200 প্লাস হচ্ছে 300 ইন্টু এ আর। বুঝছো? এটা হচ্ছে তোমার 1993-তে এটাকে ইমপ্রুভ করছে। ইমপ্রুভ করে তারা একটা আরো স্টাডির উপর বেস করে এটা দিছে। তো এটা যদি আমি লিখি 0.005 এর জায়গায়, তাহলে ফর্মুলাটা তারা হচ্ছে এরকম। এখন এই ফর্মুলাতে কিন্তু এফ ওয়াই এটা, তাই না? এফ ওয়াই মানে হচ্ছে ইল্ড। ইল্ড মানে হচ্ছে তুমি অন্য কিছু ধরো নাই, তুমি ল্যাটারাল টর্সনাল বাকলিং ধরো নাই, তুমি ফ্লেঞ্জ লোকাল বাকলিং ধরো নাই, কিছুই ধরো নাই, তুমি জাস্ট হচ্ছে ওই বেন বাকলিং এর ফর্মুলা দিয়ে তুমি বের করছো এফ ওয়াই। তাহলে এফ ওয়াইটাকে চেঞ্জ করতে হবে, তাহলে এফ ওয়াইটাকে চেঞ্জ করে ক্রিটিক্যালে যেতে হবে, মানে যেটাই গভর্ন করে ওইটা থেকে আমার এফসিআর বের করে নিয়ে আসতে হবে। ওই যে প্রথমবার যে বের করলাম কম্প্যাক্ট নন কম্প্যাক্ট হেন তেন অনেক কিছু, ওইটা থেকে তুমি এফসিআর বের করবা অনেকগুলো ক্রাইটেরিয়া ধরে।
আর এস এক্স তো তোমার জানাই আছে, আর বাকিটা হচ্ছে যে রাইট রাইট সাইডে যা ছিল সেম থাকবে। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এম এস এক্স এফ সি আর ইন্টু আরপিজি। এখন তোমরা আমরা বলো আরপিজি জিনিসটা কি? এই যে পাইছি রাশিমালাটা, এটারে বলে হচ্ছে আরপিজি। ঠিক আছে, মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর। দেখি একের থেকে কম কমতেছে, দেখছো? এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু 1। বাকি এখানে তুমি যাই ইনপুট করো এটা কিন্তু একের চেয়ে কমবে। আর এই ভ্যালুটা কখনো একের চেয়ে বেশি হবে না। যদি ক্যালকুলেশন করে দেখো একের চেয়ে বেশি আসছে, তাহলে বুঝবা তোমার ক্যালকুলেশনে ভুল আছে, ওটা ঠিক করতে হবে। তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি, তাহলে আমি এয়ারটা ধরতে পারবো কত? <10। তার মানে আমার রেঞ্জটা একটু বাড়লো আর কি। আর আরপিজির তো ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা মোটামুটি আরপিজি কেমনে আসছে এটা বুঝে গেছি। তাহলে এখন আসো আমাদের যে ম্যাথটা ছিল ওই ম্যাথের জন্য ক্যালকুলেট করি। আরপিজি ইকুয়াল টু 1 মাইনাস এডব্লিউ ডিভাইড বাই 1200 300 ইন্টু এডব্লিউ এইচ বাই টিডব্লিউ। মানে ওই ফর্মুলাটা জাস্ট এখানে দেওয়া আছে আমাদের এক্সাম্পলের জন্য। কারণ আমাদের এক্সাম্পলে এডব্লিউ কত পাইছিল বলতো? এডব্লিউ কি? এখানে এডব্লিউ না, এটা এ আর, বুঝছো? এই যে খেয়াল করো, এটা বই থেকে নিছি, তোমাদের ম্যানুয়ালও এই বলটা থাকার কথা। খেয়াল করে দেখছো? খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ফর্মুলা প্রুফটা পড়াই। প্রুফটা পড়ানোর সুবিধা হচ্ছে যে এই যে দেখছো, এটা এ আর যে তুমি বুঝতেছো, বইয়ের ভুল ধরতে পারছো, দেখছো? বইতে ভুল আছে, বইতে এ ডাব্লিউ লেখা আছে, এটা এ আর হবে। এ ডাব্লিউ আর এ আর কিন্তু সেম না। তাহলে এ আর এর ভ্যালু কত বলো তো? এ আর এর ভ্যালু হচ্ছে ওয়েভের এরিয়া ডিভাইড বাই ফ্লেঞ্জের এরিয়া। এটা আমরা আগেই বের করছি, দেখো আগে শুরু করার আগে প্রথমেই বের করছিলাম। এই যে এ আর এর ভ্যালু, এটা এ ডাব্লিউ, এই বইতে এ ডাব্লিউ লিখছে, এটা এ ডাব্লিউ হবে না, এ আর। ওয়েভের এরিয়া ডিভাইড বাই ফ্লেঞ্জের এরিয়া। ওয়েভের এরিয়া কত? 62 মাল্টিপ্লাইড বাই 5/16। আর ফ্লেঞ্জের এরিয়া কত? একটা ফ্লেঞ্জ নিবা, সিঙ্গেল ফ্লেঞ্জ, তাহলে 18 ইন্টু 1.5, তাহলে 0.7176। ঠিক আছে, তাহলে আসলে এখন আমরা যাই। 0.7176 বসাইছি, 1200 প্লাস 300 ইন্টু 0.7176। এইচসি বাই টি ডাব্লিউ এর ভ্যালু 198, এটা আগে বের করছি, এইচ বাই টি ডাব্লিউ যেটা ছিল। আর 5.7 রুট ওভার ই বাই এফ, এটা আমার লিমিট এটা। তাহলে করলে পরে পাইছি 0.9814। দেখছো এই ভ্যালুটা একের চেয়ে কম হবে, লেস দেন 1.0 হবে, বুঝছো? ম্যাক্সিমাম 1 হইতে পারে, বাট একের থেকে কম অথবা সমান হবে। তাহলে আরপিজি যেহেতু পাইছি, আমি এস এক্স জানতাম, এফসিআর জানতাম, আমি ধরে নিয়েছি এটা ইল স্ট্রেন্থেই যাবে, অন্যগুলো আমি ধরি নাই। তাহলে ফাইনালি আরপিজির ভ্যালু জানছি, জানলে 36 ইন্টু এত। এটা ইল স্ট্রেন্থ কেন হইলো বলতো? মনে আছে এটা? এটা এফসিআর যে এফ ওয়াই হয়ে গেছে, এটা কেন হয়েছিল বলতো? ওই যে আমি যে কম্প্যাক্ট চেক দিলাম, সেকশনটা যে আমার কম্প্যাক্ট আসলো, কম্প্যাক্ট আসলে কি ক্যাপাসিটি কত? ইল্ডের সমান হবে। ওখান থেকে 36 আসছে। তোমার যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু তোমার অন্যটা হবে। তাহলে ক্যাপাসিটি পাইছে হচ্ছে এত। তাহলে এটা ডিজাইন স্ট্রেন্থ বের করতে গেলে কি করতে হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে পাও হচ্ছে এটা এত। তাহলে দেখো তুমি ক্যাপাসিটি কত পাইছো? 4900। আর তোমার ক্যাপাসিটি লাগে কত? 4700, তাই না? তাহলে তুমি কিন্তু although this capacity is somewhat more than needed, this excess compensate for the weight of stiffeners and other incidental we do not accounted for. ওই যে আমি যে থিকনেসটা বেশি নিয়েছিলাম, 5/16 নিয়েছিলাম, ওর জন্য কিন্তু আমার ক্যাপাসিটি এখন আরো বেশি আসতেছে। তো এটা বেশিটা কিন্তু কাভার হয়ে যাবে কখন? যখন আমি আরো অনেক কিছু ঢুকাবো এর ভিতরে, স্টিফেনার টিফেনার দিব, তখন কিন্তু তোমার ক্যাপাসিটি লাগবে বেশি। এটুকু বুঝছি ক্যাপাসিটি কেমনে বের করে। জি স্যার। ওকে, তাহলে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বের করা পর্যন্ত আমরা গেছি। এখন আসো হচ্ছে ল্যাটারাল টর্শনাল বাকলিং। এটা দিলেই আমাদের শেষ। জাস্ট ল্যাটারাল টর্শনাল বাকলিংটা তোমাদেরকে আমি দেখাই দিলেই আমার আজকের লেকচার কমপ্লিট। সো 2 মিনিট একটা ব্রেক দেই, চা পানি খাওয়া লাগলে খাও। এখন বাজে কয়টা? 1:40। তাহলে 1:45 আসো, আবার 5 মিনিট ব্রেক, ঠিক আছে? দাঁড়াও। হ্যাঁ, তো আমরা ল্যাটারাল টর্শনাল বাকলিং দেখতেছি। যদি এই প্লেট গার্ডারের লেন্থ হয় তোমার এল, তাহলে এর আনব্রেসড লেন্থ কত? ব্রেসিং মাঝে দিছো তুমি, তাহলে ব্রেস নাই কতটুকুর মধ্যে? L/2 এর ভিতরে, বুঝছো? তার মানে এটার আনব্রেসড লেন্থ হচ্ছে L/2 এর ভিতরে, L/2। দ্যাট মিনস তুমি যদি মাঝে আরেকটা দিতা তাহলে L/4 হইতো। তার মানে ব্রেসিং দিলে পরে ল্যাটারাল টর্শনাল বাকলিং কে টু সাম এক্সটেন্ট রেজিস্ট করা যায়, বুঝছো?
তার মানে আমরা কি করবো, ল্যাটারাল স্টিফেনার দিব, যাতে হচ্ছে এটাকে ল্যাটারাল টর্সনাল বাকলিংটা রেজিস্ট করা যায় এই জন্য। তো আমাদের এক্সাম্পলে স্টিফেনারটা মিড পয়েন্টে দেওয়া আছে, যে ঠিক আমাদের যে এক্সাম্পলটা এটা একদম ঠিক এটাই, মিড পয়েন্টেই স্টিফেনার দেওয়া আছে, ল্যাটারাল স্টিফেনার। তাহলে আমাদের আনব্রেস লেন্থ হবে 60 ফিট, যেহেতু তাহলে 30 ফিট হবে আমাদের আনব্রেস লেন্থ, বুঝছো? তাহলে আমরা দেখি আমরা এখন কি করি। তো এই যে দেখো, ল্যাটারাল টর্সনাল বাকলিং এর কিছু লিমিট আছে। এই লিমিটটা হচ্ছে বইতে দেখো, এটা হচ্ছে তোমার, এটা বই না, এটা হচ্ছে AISC 2011 কোড। AISC কোডে কি বলা আছে দেখো, কোডে বলা আছে সেম, M = RPG FCR SX, ওই আগের যে মোমেন্টের ফর্মুলা সেটাই। এই FCRটা এখন আমরা ল্যাটারাল টর্সনাল বাকলিং এর জন্য নিতে চাই। when LB less equal to LP, limit state of lateral torsional buckling does not apply। তার মানে তোমার যদি এলপির ভ্যালুর চেয়ে এলবি কম আসে, এটা ওই যে সেম কম্প্যাক্টনেস টেস্ট করছো না, ল্যামডার ভ্যালু যদি ল্যামডা পি এর চেয়ে কম আসে, তাহলে তোমার ওইটাকে আবার করবে না, এরকম আর কি। তো ল্যাটারাল টর্সনাল বাকলিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা লিমিট বের করি, মানে আনব্রেসড লেন্থের একটা লিমিট এলপি, প্লাস্টিক লিমিট অথবা লিমিট স্টেট, প্লাস্টিক লিমিট বলো না, লিমিট স্টেট বলো। এলপিটা কি জিনিস, সেটা হচ্ছে ইকুয়েশন 4.7 বলা আছে। তো ওই 4.7 থেকে আমি যে এলপিটা পাবো, সেটার থেকে যদি আমার আনব্রেসড লেন্থ ল্যাটারাল টর্সনাল বাকলিং ডাজ নট অ্যাপ্লাই, তাহলে এই ল্যাটারাল টর্সনাল বাকলিংটা হচ্ছে আমাদের হবে না। আর যদি এটা এলবি আর এলআর এর মাঝামাঝি হয়, তাহলে আমার এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। আর যদি এলবিটা এলআর এর চেয়ে বড় হয়, তাহলে এই ফর্মুলা, ঠিক আছে? ওটা সেম, ওই যে আমি যে কম্প্যাক্টনেসটা টেস্ট করছিলাম ওইটার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। তোমার হচ্ছে এখানে এলপি, এখানে এলআর, যদি এলআর এর চেয়ে বেশি হও তাহলে তুমি হচ্ছে এই ফর্মুলা, যদি এলপি থেকে এলআর এর মাঝামাঝি হও তাহলে এই ফর্মুলা, আর যদি এলপির মাঝে হও তাহলে এটা হবে না, তাহলে ল্যাটারাল টর্সনাল বাকলিংটা হবেই না। বুঝা গেছে? এখন কোনটা কি জিনিস দেখো, AISC কোডে ওরা বলে দিছে এলআরটা কি জিনিস। এলআর হচ্ছে পাই আর টি, আমি আবার লিখি এখানে দেখো ক্লিয়ারলি, LR = পাই আর টি √ E/0.7 FY, ঠিক আছে? এই ফর্মুলা ইউজ করতে হবে। এটা হচ্ছে তোমার এই ক্রাইটেরিয়া। আর এলপিটা কত এটা বলছে, F4.7 এ আছে। তো আমরা আসো আস্তে আস্তে যাই, আমরা আগে দেখি এলআর এর মধ্যে কি কি আছে। এলআর এর ভিতরে আছে আরটি, একটা জিনিস। এই আরটিটা কি জিনিস এটা আমরা এখনো জানি না। FY কি এটা আমরা জানি, ই কি জিনিস এটাও আমরা জানি, আর পাই কি এটা তো আমরা জানি, পাই এর ভ্যালু 3.14। তো পাই জানি, শুধুমাত্র আরটিটা আমরা জানি না, তাহলে আরটি বের করতে হবে। আরটি বের করার কি, আরটির যে তোমার খেয়াল করে, এটা কিন্তু অনেক কনফিউজিং। আরটি কিন্তু অনেক জায়গায় বলা থাকে না যে আরটি কি জিনিস, ম্যানুয়ালও মেবি নাই। খেয়াল করে, এটা কিন্তু আমি AISC কোড থেকে নিয়েছি। দেখো আরটি বলছে কি, রেডিয়াস অফ gyration of the flange components in flexural compression plus 1/3 of the wave area in compression due to application of major axis bending moment alone. That means radius of gyration, ঠিক আছে? আই সমান সমান কি পড়ছিলাম আমরা, যদি দেখানোর চেষ্টা করি, আমরা পড়ছিলাম আই সমান সমান AR², তাই না? লাস্ট সমান সমান কত, √I/A। এই আরটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? এখন এটা কার জন্য, এটা তো আমরা পুরো সেকশনের জন্য একবার বের করছিলাম, মানে পুরো সেকশনের জন্য আমরা বের করতে পারি।
আমার স্ক্রিন কি আটকে গেছে? দেখো তো। এখন আসছে তাই তো? দেখো, এই যেখানে কি বলছে দেখো, রেডিয়াস অফ জাইরেশন নিতে হবে কোথায়, কার জন্য? এই যে আমি হাইলাইট করে রাখছি, ফ্লেক্সারাল কম্প্রেশন প্লাস ওয়ান থার্ড অফ ওয়েভ এরিয়া ইন কম্প্রেশন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ মেজর এক্সিস। তার মানে আমার ফ্লেন্সটা পুরোটা নিতে হবে, কম্প্রেশন ফ্লেন্সটা পুরোটা নিতে হবে, আর ওয়েভের ওয়ান থার্ড নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে এটার জন্য কাজ করতে হবে। নারটি কেমনে বের করবো এটা তোমাকে দেখাচ্ছি। এই যে কম্প্রেশন, এটা তো নিবই, এটা নিব প্লাস হচ্ছে এখান থেকে ওয়ান থার্ড। এই দ্যাট মিনস তোমার এটা যদি হয়, এটা যদি হয় তোমার এইচ, এটা হবে পুরাটা যদি হয় এইচ, এটা হবে H/3, এইটুকু ওয়েভের এইটুকু, আর ফ্লেঞ্জের পুরা বুঝছি। তাহলে এই পুরা টুকের আই বের করতে হবে। আই যে বের করবো কোন অক্ষের সাপেক্ষে বের করবো এটা বলো। ল্যাটারাল টর্শনাল বাকলিং হওয়া মানে কি? এটা কিন্তু এই অক্ষের সাপেক্ষে বাঁকবে না, এটা বাঁকবে কিন্তু এই যে এই অক্ষের সাপেক্ষে, আমি লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি, এই অক্ষের সাপেক্ষে বাঁকবে। ঠিক আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার হচ্ছে এই অ্যাক্সিসের সাপেক্ষে নিতে হবে। ওই মোমেন্ট অফ ইনার্শিয়াকে এই অ্যাক্সিসে এই যে এইটুকু এরিয়া দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি পাবা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন আর টি, যেটা সেটা। ঠিক আছে, তাহলে তুমি আর টি পাবা। এখন এটা এইভাবে করা যায়, এই ফর্মুলা ইউজ করে করা যায়, রাইটের যেটা দেওয়া আছে তোমার ম্যানুয়ালে, এই ফর্মুলাটা ইউজ করছে। বাট এআইএসসি আরেকটা সহজ জিনিস সাজেস্ট করতে দেখো। এআইএসসি বলছে ফর আই শেপ with a rectangular compression flange, RT may be approximated accurately and conservatively as the radius of gyration compression flange plus one third of the compression portion of the wave. In other words, the RT value, RT equal to BFC divided by 12 into 1 plus 1 by 6 into area of wave. It's wave area. বুঝছি? আর বিএফসি তো তুমি জানো, ফ্লেঞ্জের কম্প্রেশন, আর 12 ইন্টু এত। এই ফর্মুলাটা দিয়েও তুমি চাইলে করতে পারো। তাহলে আসো আমরা আস্তে 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 করি। এই যে বলছিল এলপির ভ্যালু কত হবে, এলপির ভ্যালু হবে যে এটা, এলপি ইকুয়াল টু 1.1 RT রুট ওভার ই বাই এফ হয়। এটা কোথেকে পাইছি? এই যে এআইএসসি F47 এ বলা আছে। এটা কখন? যখন তোমার এই যে ল্যাটারালি আনব্রেসড লেন্থ ফর দ্য লিমিট স্টেট অফ ইল্ডিং, এলপি ইজ ডিটারমাইন্ড এত। যদি তুমি ইল্ডিং এর মধ্যেই থাকতে চাও, যে ইল্ডের বেশি তুমি যাবা না, আর যদি তুমি ইনইলাস্টিক সেকশনের ডিজাইন করতে চাও, যদি তোমার কোশ্চেনে বলে দেয় যে ডিজাইন ইন ইনইলাস্টিক সেকশন, ইনইলাস্টিক এলটিবি ল্যাটারাল টর্শনাল বাকলিং, তখন তোমার এটা ইউজ করতে হবে। বাট আমরা ডিজাইনের জন্য, এই ক্লাসের ডিজাইনের জন্য আমরা ইল্ডিং স্টেটেই ডিজাইন করবো। ঠিক আছে, আমরা ওইখানে যাবো না। ইল্ডিং এর জন্য যদি ডিজাইন করি তখন আমাদের হচ্ছে এটা করতে হবে, এই ফর্মুলা ইউজ করতে হবে এলপির ভ্যালু। তাহলে আসো, আমাদের আরেকটা ভ্যালু লাগবে হচ্ছে সিবি। এখানে তো এই ফর্মুলাতে দেখো কি বলা আছে। এই ফর্মুলাতে আমি তাহলে জানলাম কি কি, আর টি বের করতে পারলে আমি এল আর জানি, এলপি জানি, তাই না? এই পার্টটা পুরোটা জানি, এফ ওয়াই তো আমার জানাই আছে, এফ ওয়াই জানা আছে, জানি না শুধুমাত্র সিবি। ঠিক আছে, তাহলে সিবি কেমনে বের করবো এটা আমাকে দেখতে হবে। তো সিবি বের করার জন্য আমি যাই, সিবি বের করার জন্য দেখো এআইএসসি কোড, আমি কিন্তু সবকিছু কোড থেকে নিয়েছি দেখো। তো এআইএসসি কোডে বলা আছে সিবি ইকুয়াল টু 12.5 এম ম্যাক্স ডিভাইডেড বাই 2.5 এম ম্যাক্স প্লাস 3 MA 4 MB 3 MC। কোনটা কি জিনিস দেখতে হবে। এম ম্যাক্স হচ্ছে তোমার মোমেন্ট ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালুটা, আর MA MB MC এগুলা কি কি, আমি এগুলা কি এই এখানে রিডিং করলে বুঝতে পারবা। এটা কি ওয়ান কোয়ার্টার পয়েন্টে ভাগ, চারটা ভাগে ভাগ করে প্রতি ভাগে যে মোমেন্টটা পাবো সেটা। এটা এমনি দেখলে বুঝবা না, আমি তোমাদেরকে, যদি ক্যান্টিলিভার আর ওভার হ্যাং থাকে তাহলে সিবির ভ্যালু 1 নিতে হবে, এটা কোড বলে দিছে। আর MA MB MC কি, এটা আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়ে দেখাই, দেখো। ধরো ফর এক্সাম্পল তুমি মিড পয়েন্ট লোডিং এর জন্য তুমি এটা ধরো বের করতে চাও। ঠিক আছে, পি দেওয়া আছে, তোমার মোমেন্ট ডায়াগ্রাম ধরো এটা হয়েছে। ঠিক আছে, তো ধরো মোমেন্ট ডায়াগ্রামের ম্যাক্সিমাম ভ্যালুটা 1, এটা আসলে কত, PL/4। ঠিক আছে, তো ধরো আমি 1 ধরে নিলাম, যেহেতু আমি রেশিও বের করবো। তাইলে আমার কি করতে হবে, এই যে পুরা সেকশনটা, না আনব্রেসড লেন্থ যে পার্টটা, ব্রেসিং নাই তো এই জায়গাতে,
তো আনব্রেস লেন্থের এই যে পার্টটা আছে, এখানে একটা ব্রেসিং আছে দেখছো, ল্যাটারাল ব্রেস পয়েন্ট। তাহলে আনব্রেস লেন্থ কতটুকু? এটা হচ্ছে আনব্রেসড স্প্যান, দেখো এখানে বলা আছে আনব্রেসড স্প্যান। তাহলে আনব্রেস স্প্যান কতটুকু আছে আমার? আনব্রেস স্প্যান আছে হচ্ছে আমার এইটুকু, মানে অর্ধেক, L/2। তাহলে L/2 যেটা আছে এটা হচ্ছে LB। LB কে আমার 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথম ভাগটা এটা MA, সেকেন্ড ভাগটা হচ্ছে MB, থার্ড ভাগটা হচ্ছে MC। তাহলে মোমেন্ট ডায়াগ্রাম থেকে এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা পার্ট নিব, নিয়ে হচ্ছে MA, MB, MC বের করবো। তাহলে বলো তো, এটা যদি 1 হয় আর 4 ভাগে যদি ভাগ করো, তাহলে এটা কত? MA হচ্ছে 0.25, MB হচ্ছে 0.5, MC হচ্ছে 0.75। এটা বুঝতেছিস তাই না? এটা লিনিয়ারলি ভ্যারি করতেছে, এটা 1.0, এটা কত? 0। তাহলে তুমি যদি 4 ভাগে ভাগ করো, তাহলে তোমার 0.25, এটা হবে 0.5, এটা হবে 0.75। ঠিক আছে, জাস্ট ইজি। এটা হচ্ছে, এটার মোমেন্ট ডায়াগ্রামটা সহজ দেখে তুমি ইজিলি পারছো, বাট যদি সহজ না হতো তাহলে তোমার নিজে মোমেন্ট গুলা বের করতে হতো, মোমেন্ট ডায়াগ্রাম থেকে পয়েন্ট গুলা বের করতে হতো। তাহলে সিবির ভ্যালু এটা বসাইছে, বসানোর পরে পাইছে হচ্ছে, যাই পাবা এটা হচ্ছে 3-এর কম হবে। ঠিক আছে, মানে তুমি সিবির ভ্যালু 3-এর কম নিতে পারবে না। আর RM যেটা আছে এটা 1.0 ধরে নেবে সবসময়। সিবি ভ্যালু 1.67। বুঝছি সিবি কেমনে বের করে। হ্যালো, হ্যালো, আছো তোমরা নাকি নাই? রেসপন্স করো, নাহলে আমি বুঝবো না, আমি ভাববো যে তোমার শোনা যায় আমার কথা। হ্যালো, জি স্যার। জি হ্যাঁ, জি স্যার। স্যার। রেসপন্স করো, নাহলে কিন্তু আমি বুঝবো না যে কি হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখো আসো, তাহলে আমরা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিংটা চেক দিই আমাদের সেকশনের জন্য। তো চেক কেমনে দিব আমি এখানে লিখতেছি, ম্যাথ টেনে করে দিই, স্লাইডে এটা নাই, বইতে এটা নাই, বইয়ের যে এক্সাম্পলটা আছে ওই এক্সাম্পল এটা নাই। আর এখানে একটা ফর্মুলা তোমরা একটু খেয়াল করে দেখো, এই ফর্মুলাতে তোমার বইতে ফর্মুলাটার মধ্যে এই যে সিবি, এই যে সিবিটা, এই সিবিটা কিন্তু এখানে মানে ব্র্যাকেটের বাইরে, খেয়াল করছো? এই সিবিটা কিন্তু ব্র্যাকেটের বাইরে, বাট তোমার বইতে হচ্ছে একটু সমস্যা আছে। সিবিএর বইটা দেখাই তোমাকে আমি। এই দেখো সিবিএর বইতে কি করছে, ওরা যখন চেক দিছে ল্যাটারাল টরশনাল বাকলিং, এই যে এখানে, এখানে কিন্তু ওরা আসলে ঠিকই করছে, বাট সমস্যাটা হয়েছে এই যে এই জায়গা দেখছো, এই ফর্মুলাটা দেখো, এখানে কিন্তু তোমরা দেখাই তোমাদেরকে, এই দেখছো এখানে একটা ব্র্যাকেট হইতো, এই ব্র্যাকেটটা কিন্তু দেয় নাই, খেয়াল করো। আমার কথা শোনা যায়? দেখো তো, এই যে বইতে এই ব্র্যাকেটটা দেয়া নাই। সো এটা দেখলে মনে হইতে পারে যে এখানে সিবিটা এফও এর সাথে মাল্টিপ্লাই করা আছে, বাট তুমি যদি কোড দেখো, কোডে কিন্তু ব্র্যাকেটটা এখানে দেয়া আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কুইজে কিন্তু ম্যানুয়াল দেখলে ধরা খাবা। আর তোমার ম্যানুয়ালে কি কি করা আছে দেখো, তোমার ম্যানুয়ালে এই যে, তোমার ম্যানুয়ালটা বই থেকে কপি করছে, সো হচ্ছে কোডটা আর মিলায় দেখে নাই। সো তোমার ম্যানুয়ালটা সিবিটা মাল্টিপ্লাই করে ফেলছে এফও এর সাথে। এই কিন্তু মেজর মিস্টেক, বুঝছো? ম্যানুয়ালটা যারা বানাইছে ওরা হচ্ছে বই থেকে কপি করছে, বইতে ভুল, সো তোমার ম্যানুয়ালেও কিন্তু ভুল, CBFY। এটা ভুল হলে কিন্তু তোমার ল্যাটারাল টরশনাল বাকলিং এর ম্যাথটা ভুল যাবে। আর ম্যাথ করার সময় কিন্তু সেম কাজ করছে, এখানে কিন্তু সিবির ভ্যালু 1.5 36 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছে, দেখছো? তো এটা কিন্তু এখানে করা যাবে না, এটা করা লাগবে হচ্ছে এখানে এইভাবে, এটা টোটাল ব্র্যাকেট হবে, দেন এটা তুমি পরে মাল্টিপ্লাই করবা টোটালের সাথে। এই কনফিউশনটা কিন্তু রাখা যাবে না যে কোনটা কারণে কি হচ্ছে। তো এটা একটা মেজর মিস্টেক। সো নেক্সট ম্যানুয়ালে যখন বানাবে তখন এটা বলতে হবে কারেক্ট করতে। আপাতত আমি যেটা পড়াচ্ছি এটা তোমরা খেয়াল করো।
তো আসো আমরা আমাদের ম্যাথটার জন্য ল্যাটারাল টর্শনাল বাকলিং এর ম্যাথটা করি, যেহেতু ম্যানুয়ালে ভুল আছে অঙ্কটা, তো আমরা ওভাবে করলে আমরা নিজেরা করে দেখি কি হয়। স্যার আমার আর screenটা কত সময় করাবেন স্যার? এই যে এই ম্যাথটা শেষ হলেই শেষ হয়ে যাবে। এটা লেট হচ্ছে কেন বলো? লেট হওয়ার মেইন কারণ হচ্ছে তোমাদের তোমাদের একটা ক্লাসে আমার পড়ানোর কথা ছিল, ওই দিন তোমরা সিলেবাস তোমাদের আগের স্যার শেষ করতে পারেনি, এই জন্য একটা ক্লাস তোমরা করো। আরেকটা ক্লাস আমি পড়াইতে গেছি, তোমরা বলছো যে তোমাদের ভাইবা আছে, আরো কি কি জানি আছে, তো ওই ওই ক্লাসও তোমরা পড়তে পারো না। তো দুইটা ক্লাস মিস গেছে, তো ওই দুইটা ক্লাস আমার নিতে হবে, দুইটা ক্লাসের রিপোর্টও তোমাদের লিখে দিতে হবে না। যাই হোক দেখো, বুঝছো এটা কিন্তু। স্যার দুইটা রিপোর্ট কি একসাথে জমা দিব? হ্যাঁ, দুইটা রিপোর্ট একসাথে জমা দিবা মিডের পরে। দুইটা রিপোর্ট বলতে আজকে আমি পড়াবো হচ্ছে 1.5টা রিপোর্ট, আর আরেকটা অর্ধেকের জন্য আরেকদিন আরেকটা ক্লাস নিতে হবে। এই টপিকটা যথেষ্ট বড়। এই প্লেট বড় গার্ডেরই পিসে তোমার 2 নাম্বার রিপোর্টটা? হ্যাঁ, 2 নাম্বারটা, 2 নাম্বার অর্ধেকে যে আজকে পড়াচ্ছি, ল্যাটারাল টর্শনাল বাকলিং পর্যন্ত। তো আসো প্রথমে ল্যাটারাল টর্শনাল বাকলিং চেক দেওয়ার জন্য আমার আরটি বের করতে হবে, তাই তো? তাহলে আসো আমরা আরটি বের করি। আরটি কেমনে বের করবো? আমাদের সেকশনটা হচ্ছে এরকম। এই কি বলছিলাম, টোটালটা আর 1/3, তাহলে 62 ডিভাইডেড বাই 1/3। বাট 1/3টা যে বলছে এটা কিন্তু খেয়াল করো, আমি তোমাদেরকে আগে যে পার্টটা বলছি একটু কারেকশন করো। এই যে এটা যে আছে এটা কিন্তু h/3 না, এটা h/6, বুঝছো? মানে এটার 1/3, তাহলে h/2 এর 1/3 মানে কত? এই যে পার্টটা আছে এটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে যে 1/3, ঠিক আছে, বাট এটা হচ্ছে h/2, অর্ধেক যে আছে না, অর্ধেকের 1/3, বুঝছো? তার মানে কত? h/2 মাল্টিপ্লাইড বাই 3 মানে হচ্ছে h/6। বুঝা গেছে? তো h/6 এটা, তাহলে h/6 করো, করে হচ্ছে এটা এখানে নিয়ে আসো আর টির ভ্যালু 62, এটা 62 বাই হচ্ছে 6 হবে। আর এটা কত? এটা তো আমি বের করেছিলাম 5/16। আর বিএফ কত? 18 ইঞ্চি, তোমরা তোমরা এই দেখছো কেমনে বের করে, 2 ইঞ্চি রাউন্ডিং করার পরে আসছে এটা। আর এটা কত? 1.5 ইঞ্চি। হয়েছে? তাহলে এটাকে এখন কি করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। কোন অক্ষের সাপেক্ষে বের করতে হবে? হচ্ছে তোমার এই অক্ষের সাপেক্ষে। এই যে এই অক্ষের সাপেক্ষে আই বের করতে হবে। তাহলে আই ওয়াই ধরো, আই ওয়াই সমান কত হবে? bs³/12। প্রথমে বি কত ধরো, আমি প্রথমটা ধরলাম এটার জন্য, রেঞ্জের জন্য, তাহলে রেঞ্জের আই বরাবর বি কত? এটা 1.5 ইন্টু 18 হোল কিউব/12 প্লাস 1/12 ইন্টু বি কত এটার জন্য? বি হচ্ছে তোমার এই যেটা এই বরাবর যেটা আছে 62/6 বি ইন্টু h³ h³ কত? 5/16। বুঝতেছি তো, কারণ আমি এই অক্ষের সাপেক্ষে বের করতে যাচ্ছি, মিডে অক্ষে এটা। এটা করলে তোমার আসে হচ্ছে 729.03 ইঞ্চি টু দি পাওয়ার 4। আর এরিয়া কত হবে টোটালটার? এরিয়া হবে 18 ইন্টু 1.5 প্লাস হচ্ছে হবে তোমার, এটা দিছি অ্যাপ্রোচ, এটা 62/6 মাল্টিপ্লাইড বাই 5/16 করলে তুমি পাবা হচ্ছে 30.23। ঠিক আছে? আরটি কত হবে তোমার? রুট ওভার i/a, মানে i/y/a, রুট ওভার 729.03 ডিভাইডেড বাই কত? 30.23, তাহলে 4.91 ইঞ্চি। ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। বাট তোমার এলবি কত এখানে? আনব্রেস প্লেন কত? 30 ফিট, এটা আমি জানি। এলপির ভ্যালু কত? 1.1 আর টি রুট ওভার ই/এফ ওয়াই। আর টির ভ্যালু তুমি এটা বসাইতে পারো, আর ওইটা যদি বসাও তাহলে বলবা যে ওটা কনজারভেটিভলি করছো, ওই ফর্মুলা দিয়ে করছো। আমি এখানে 4.91 যদি বসাই তাহলে পাবো হচ্ছে 153.2। আর এল আর যদি বসাই, এল আর এর মান কত? পাই আর টি রুট ওভার ই/0.7 এফ ওয়াই। এফ ওয়াই এর মান যদি 36 বসাই, ধরো পাই এর মান
1416, আর টির মান ধরো 4.91 যেটা পাইছি সেটা মাল্টিপ্লাইড বাই ধরো √29,000 ডিভাইডেড বাই হচ্ছে 0.7 ইন্টু 36, যদি করো তুমি পাবা হচ্ছে 523.28 ইঞ্চি, যেটা হচ্ছে 43.6 ফিট। তাহলে তুমি কোথায় আছো বলো তো? এটার ফিটে কনভার্ট করলে কত আসে? 153.2, 11 ফিট। ধরো 12 ফিট ধরলাম, 12 ফিট 43 ফিট, আর তুমি তুমি কত আছো? 30 ফিট। তার মানে তুমি কোথায় আছো বলো তো? এল আর থেকে দুইটার এল মাঝখানে স্যার। দুটোর মাঝখানে, তাহলে মাঝখানে হলে ফর্মুলা কোনটা? এই যে এটা মাঝেরটা দেখো, মাঝেরটা হচ্ছে এই ফর্মুলাটা যেটা। এটা সো এটা কিন্তু একমাত্র কারেক্ট আছে হচ্ছে এআইএসসি কোডে, বইতেও ভুল, ম্যানুয়ালেও ভুল। সো তোমরা কিন্তু এটাই তোমাদের একমাত্র ভরসা। তো এখানে আসো আমরা ম্যাথটা করার চেষ্টা করি। এফসিআর সমান সিবি এফ ওয়াই। আচ্ছা আসো, বসাই এগুলা। আমি এর জন্য করে দিতেছি, এটা কোথাও ঠিকঠাক মতো বানানো। আচ্ছা সিবির ভ্যালু কত হবে? সিবিটা বের করতে হবে। চলো সিবি বের করি। সিবি বের করার জন্য মোমেন্ট ডায়াগ্রাম বের করতে হবে। মোমেন্ট ডায়াগ্রামটা কোথায়? এই যে মোমেন্ট ডায়াগ্রাম, যেটা তোমরা ফাইনালি আঁকছি আর কি। এটা 30, তাই তো? আমাদের এই ম্যাথে মিড পয়েন্টে ব্রেসিং দেওয়া আছে, এখানে একটা ব্রেসিং দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা ব্রেসিং দেওয়া আছে, তাহলে আনব্রেস ট্রেন কত? 30 ফিট। এটাকে 4 ভাগে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়ে বলো তো? 30 ভাগ 4 কত? 7.5, তাই না? তাহলে প্রথমে হচ্ছে এখানে নিতে হবে, একটা সেকশন নিতে হবে 7.5, এটা হবে তোমার এম এ 7.5, এটা হবে এম বি কত? 15, এটা হবে এম সি। এম সিটা কত হবে? 22.5। 22.5। তাহলে এই জায়গাটাতে আমার মোমেন্ট, তাহলে এই তিনটা মোমেন্ট আমার বের করতে হবে, এম এ এম বি এম সি, তিনটা ডিস্টেন্সে। তাহলে প্রথমে বের করো, ধরো এম এ বের করতে চাই। এখানে রিয়াকশন কত? 223.4। তাহলে এম এ যদি এখানে একটা সেকশন নাও তুমি, এটা হচ্ছে 7.5 ফিট দূরে, তাহলে এটার এই বরাবর মোমেন্ট কত? 223.4 মাল্টিপ্লাইড বাই 7.5। এটা কি? এটা হচ্ছে তোমার এই সেকশনের মোমেন্টটা। আমরা ক্লিয়ার করে দেওয়া। খেয়াল করো, এই সেকশনের মোমেন্ট হচ্ছে 223.4 মাল্টিপ্লাইড বাই 7.5, যদি এটা 7.5 দূরে হয় একটা মোমেন্ট, এটা এদিকে দিচ্ছে। আর এদিকে কি? ইউডিএল এর জন্য, ইউডিএল কিন্তু এই বরাবর একটা মোমেন্ট দিচ্ছে, তাহলে ইউডিএল যদি মোমেন্ট দেয় ধরো যে এই বরাবর ডাব্লিউ, এটা তোমার এল, এটা কোথায় আছে? L/2 তে আছে না? তাহলে টোটাল লোড কত? ডাব্লিউ এল ইন্টু L/2, তাহলে WL²/2 না? তাহলে এই WL²/2 পরিমাণ লোড সে উল্টা দিচ্ছে, তাহলে তোমার টোটাল মোমেন্ট কত? এই মোমেন্টটা মাইনাস হচ্ছে WL²/2। এল এর মান কত এখানে বলো? 7.5, তাই না? মাইনাস ডাব্লিউ এর মান কত? 4.34 ইন্টু L²/2, L² মান কত? 7.5 হোল স্কয়ার ডিভাইড বাই 2। খেয়াল করছো এটা কেমনে আসতেছে? এটা ইকুয়াল করলে পাবা তুমি 1553.43, এত কি ফিট। সিমিলারলি তুমি এমবি বের করতে পারবে না? এমবির মান হবে তোমার, আমি আবার লিখে দিই, ক্যালকুলেটরে জাস্ট ফাংশনটা দিয়ে 203.4 ইন্টু 15 ফিট দূরের জন্য মাইনাস WL²/2, তাহলে 4.34 মাল্টিপ্লাইড বাই 15² বাই 2, এটা করলে আসবে হচ্ছে তোমার কত? 2862.75, এত কি ফিট।
আর এমসি কত আসবে বলো? 223.4 ইন্টু হচ্ছে 15 জায়গায় কত হবে? 22.5 মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই 2, 4.34 ইন্টু 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই এটা করলে তুমি পাবা হচ্ছে এমসির ভ্যালু কত আসে। এমসির ভ্যালু আসবে হচ্ছে তোমার 3927 পয়েন্ট হচ্ছে তোমার 94। এত কি ফিট, ঠিক আছে, ডান। এম এ এম বি এমসি পাইছে। আর এম এক্স কত? এম এক্স হচ্ছে 4749। এটা যদি এখন বুঝে থাকো, তাহলে আসো আমরা সিবি বের করি। এখানে আসো সিবির ক্যালকুলেশনটা করি। সিবি ছিল কত? 12.5 ইন্টু এম এক্স। এম এক্স এর ভ্যালু হচ্ছে 4749 ডিভাইডেড বাই 2.5 ইন্টু এম এ। এম এর ভ্যালু কত পাইছি? 4749, সরি 2.5 ইন্টু এম এক্স, তাহলে 4749 প্লাস হচ্ছে 3 ইন্টু এম এ, তাহলে 1553 পয়েন্ট হচ্ছে 43, প্লাস হচ্ছে তোমার 4 ইন্টু এমবি, এমবির ভ্যালু হচ্ছে 2862 পয়েন্ট হচ্ছে তোমার 75, প্লাস 3 ইন্টু কত এমসি, এমসি ভ্যালু 3927.94। এটা যদি করো তাহলে পাবা হচ্ছে কত? 1.5। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিবির ভ্যালু। সিবির ভ্যালু 1.5, বাট এটা কত হওয়া যাবে না। কোর্টে কিন্তু বলা ছিল সিবির ভ্যালু কখনো তুমি 3-এর বেশি হওয়া যাবে না। তাহলে 3-এর কম আসছে আমার, তাহলে আমি ওকে আছি। 3-এর বেশি যদি আসে তাহলে তুমি 3 নিবা। বুঝা গেছে? তাহলে সিবি পাইছি। সিবি যদি পাই এখন, তাহলে আমি ম্যাথে চলে যাই। ক্রিটিক্যাল স্ট্রেসের ফর্মুলাটা কি? এফসিআর সিবি ইন্টু কত? এফ ওয়াই মাইনাস 0.3 এফ ওয়াই ইন্টু এল বি মাইনাস এল পি ডিভাইড বাই এল আর মাইনাস এল পি ইকুয়াল টু এফ ওয়াই। ঠিক আছে, এটা তুমি ইল্ডের চেয়ে বেশি কখনো হবে না, ইল্ডের কম হবে। সিবির ভ্যালু 1.5 জানি, এফ ওয়াই হচ্ছে 36 জানি, মাইনাস 0.3 ইন্টু 36, এল বি এল পি এল আর এল পি এগুলো কত কত ছিল বলো তো? 30 ছিল, 12.77 ছিল। 30 তো এলবি তোমার, 30 আমি জানি। 12.77 এলপি, আর এল আর এর ভ্যালু পাইছিলাম একটু বেশি, 43.58 মাইনাস হচ্ছে 12.77। এটা কি পাইছিলাম? জি স্যার। 43.6 পাইছিলাম আর কি, 43.6। ওকে, এটা যদি করো তাহলে তুমি ইকুয়েশন করে যেটা পাবে এর আনসার, বুঝছো? আমি যা বলার জন্য ম্যানুয়ালি তোমার মাল্টিপ্লাইটা ঠিক মতো করে নাই। তো তুমি মাল্টিপ্লাইটা করবো হচ্ছে 1.5টা বাইরে রাখবা, সিবিটা বাইরে রাখবা, বলে এটা এফ এর চেয়ে কম কিছু একটা আসবে। ওকে, এটা করলে তুমি এফসিআর পাবা। বুঝছো? কিন্তু এফসিআর পাইলে পরে তুমি দেখবা এফসিআরটা তোমার এফ এর থেকে বড় আসে। আচ্ছা তোমার এটা করো না, হাতে করো, হাতে করে দেখো তো কত আসে। 1.5 মাল্টিপ্লাইড বাই 36 মাইনাস 0.3 ইন্টু 36 মাল্টিপ্লাইড বাই 30 মাইনাস 12.77 ডিভাইড বাই 43.8, 43.6 মাইনাস হচ্ছে 12.77। এটা যদি করো তাহলে আসে হচ্ছে এটা 44.9। এটা আসে 44.9। ঠিক আছে, এটা আসে 44.9। তাহলে তুমি এফসিআর পাইছো। এটা কার জন্য? ল্যাটারাল টর্সনাল বাকলিং এর জন্য। বাট তোমার ইল স্ট্রেস কত? 36। এটা কিন্তু অলওয়েজ এফ এর চেয়ে কম হইতে হবে, মানে ইল্ডের চেয়ে কম হইতে হবে। যেহেতু ইল্ডের চেয়ে বেশি আছে, তার মানে ইলটা আগে হবে, ল্যাটারাল টর্সনাল বাকলিং পরে হবে। তাহলে কিন্তু এটা কিন্তু গাবার্ন করবে না, বুঝছো? তার মানে কি? তার মানে তোমার সেকশনটা ওকে আছে, মানে ল্যাটারাল টর্সনাল বাকলিং তোমার এখানে হবে না। বুঝেছে? কারণ কি? কারণ এলটিবির যে লিমিট স্টেট এফসিআর এলটিবি গ্রেটার দেন হচ্ছে এফ ওয়াই, দ্যাট মিনস
নো এলটিপি, বুঝছো? তার মানে তোমার এখানে কোনো ল্যাটারাল টরশনাল বাকলিং হবে না। তোমরা যেটা করবা, তোমাদেরকে আমি যে ম্যাথটা দিব এটাতে তোমরা এই ল্যাটারাল টরশনাল বাকলিং চেক দিবা। হচ্ছে রিপোর্ট 2 এ, ঠিক আছে? রিপোর্ট 2 এতে হচ্ছে আমি এই যে 1 এর পর থেকে যতটুকু পড়াইছি এগুলো করতে হবে। মানে কি কি চেক দিতে হবে বলো? মোমেন্ট স্ট্রেংথ, ঠিক আছে? যা যা করছি আমি একবার একটা রিভিউ দিয়ে দিই তোমাদের। কাজ তোমাদের বেশি না। এই যে রিপোর্ট 1 তো তুমি এখানে শেষ করছো, রিপোর্ট 2 তে তুমি জাস্ট এখানে যাবা, ফ্লেক্সুরাল স্ট্রেন্থ চেক দিবা, ঠিক আছে? এই যে ফ্লেক্সুরাল স্ট্রেন্থটা তুমি চেক দিবা, এই ফর্মুলাতে ফেলবা, ফেলে হচ্ছে যে ম্যাথটা করবা। এই পর্যন্ত যাওয়ার পরে ডিজাইন এক্সাম্পল এখানে দাও, ল্যামডার ভ্যালু বের করবা, ল্যামডা পি বের করবা, এগুলো চেক টেক দিয়ে তুমি ফাইনালি চলে যাবে আরপির ভ্যালু বের করতে। আরপির ভ্যালু কই? এই যে আরপির ভ্যালু এটা, তাহলে আরপি বের করবা, আরপিজি বের করে এখানে বসাবা। বসানোর পরে মোমেন্টের ফর্মুলাতে ফেলবা, এস এর মান আগে বের করছো, এফ সি আর এর মান এফ ওয়াই ধরে নিবা, ধরে নিলে পরে এখানে হবে। এরপরে তুমি ল্যাটারাল টরশনাল বাকলিং চেক দিবা। কাজ তোমাদের খুব বেশি না, বুঝছো? বাট থিওরি গুলা বেশি ইম্পর্টেন্ট। এগুলো বসাইলে পরে তুমি ল্যাটারাল টরশনাল বাকলিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে বের করে ফাইনালি এই ক্যালকুলেশনটা কমপ্লিট করলে, হাতে আমি যেটা করে দিছি যদি কমপ্লিট করো, তাহলে তুমি ফাইনালি সিবির ভ্যালু বের করার পরে এফসিআর এর ভ্যালু বের করে দেখতে পারবা ল্যাটারাল টরশনাল বাকলিং হয় কি। বোঝা গেছে কাজটা? জি স্যার। ওকে, তোমাদেরকে ডাটা আমি হচ্ছে সিআর কে আজকে কালকের মধ্যে দিয়ে দিব, তোমরা রিপোর্ট লেখা শুরু করে দিবা। দেন মিডের মধ্যে যদি কোনোদিন টাইম হয় আমি তোমাদেরকে একদিন আগে জানাবো, রিপোর্ট 2 এর বাকি পার্টটা পড়াবো। ওখানে টেনশন, ফিল্ড অ্যাকশন, বাকি পার্টগুলো হবে। আমি রেকর্ডিংটা অফ করলাম,